আমি কই যাবো, এইদিকে যাবো। আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাচ্চা কাচ্চারা সবাই আমাকে ঠিকঠাক মতো শুনতে পারতেছো কিনা, বুঝতে পারতেছো কিনা, আমার ভয়েসটা অল ক্লিয়ার কিনা, আমার পেছনে থাকা স্ক্রিনটা ক্লিয়ার কিনা, সাউন্ড শোনা গেছে? শুনো, পাশের বাসার মানুষের কথা শুনতে হয় না। তোমরা তো দেখতেছি আড়ি পেতে শুনতেছিলে এতক্ষণ ধরে। ফারদিন ভাইয়া কার সাথে কি ডিসকাশন করে আসলে দেখি তো, কোনো রকম ক্লিপ ক্লিপ পাই নাকি কেটে টেটে ভাইরাল করে দিব। এইসব পাবা না ভাই, ফারদিন ভাইয়ের জীবনে এইসব কোনো সাউন্ড টাউন্ড কখনোই পাবা না ইনশাল্লাহ। কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার ভয়েস কি সবাই শুনতে পারতেছো? যারা যারা আমাকে সবাই সালাম দিচ্ছ, সবাইকে একসাথে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের দুই গ্রুপের স্টুডেন্টরা ক্লাস করবে ইনশাআল্লাহ। একটা গ্রুপ হচ্ছে যারা পেইড গ্রুপ, যারা আমাদের কোর্সে অলরেডি এনরোল করে ফেলেছো, আর একটা গ্রুপ হচ্ছে যে যারা হচ্ছে দেখতে চাও আমাদের কোর্সের মধ্যে ক্লাসটা অ্যাকচুয়ালি কেমন হতে পারে, মানে কেমন হয় আসলে। ইনশাআল্লাহ দুই গ্রুপের স্টুডেন্টদের সাথে আজকে ক্লাসে কথা বলবো। এবং আজকের ক্লাসটা বেসিক বিল্ডিং, মানে এটা কি আসলে ঘর, মানে আজকের ক্লাসটা কিন্তু অ্যাকচুয়ালি আসলে এইচএসসি এর কোনোই ক্লাস না। আমরা এইচএসসি এর প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিকের উপর আমরা ক্লাস নিব ইনশাআল্লাহ। আজকেরটা গল্প করার ক্লাস, একটু গল্পের সাহায্যে বোঝার ট্রাই করব যে বোর পরমাণু মডেল আসলেই কি বোরিং। নামটা আসলে বোর পরমাণু মডেল দিয়ে থাকলেও আমাদের এখন পর্যন্ত, তোমরা তো মানে পরমাণু মডেল পড়ছো রাইট? পরমাণু মডেল পড়েছো না? অনেকেই পরমাণু সম্পর্কে মডেল দিছে। মডেল মানে এটা কি? মডেল মানে কি? এটা কি চলচ্চিত্রের কোনো মডেল নাকি? মানে এটা কি চলচ্চিত্রের কোনো মডেল? উত্তর হচ্ছে না। একটা পরমাণু দেখতে কিরকম হতে পারে? সে কি আসলে আকাশে ভাসে নাকি হচ্ছে সূর্যের তাপে হচ্ছে গা গরম করে? এরকম টাইপের হচ্ছে কিছু তথ্য আসলে পরমাণু দেখতে কেমন, এতে কি আসলে কিরকম আচরণ করে, এই জিনিসটা কিরকম হতে পারে, এই সকল জিনিস নিয়ে অনেক বিজ্ঞানী অনেক কথা বলছে। তোমরা 9-10 যখন পড়াশোনা করেছিলা তখন দেখেছিলা যে রাদারফোর্ড পরমাণু মডেল, কিছু জিনিস মুখস্থ করলাম, তারপর করলাম তার সীমাবদ্ধতা মুখস্থ, তারপর বোর পরমাণু মডেল, তারপর তার সীমাবদ্ধতা। জীবনটা তো মাত্র শুরু। হ্যাঁ, মানে কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট, প্রথমে তোমাকে পুরাটা মুখস্থ করাবে, থিওরি করানোর পরে বলবে আচ্ছা মুখস্থ যখন করে ফেলেছো এর মধ্যে কিছু কিছু ভুল আছে, এইগুলো এখন মুখস্থ করো। কি একটা অবস্থা, রাইট? যাই হোক, আমরা আমাদের বিখ্যাত চারজন বিজ্ঞানীর ছবি আই হোপ তোমরা দেখতে পারতেছো। এই যে বিশ্ববিখ্যাত চারজন বিজ্ঞানীর যে ছবি, এই মানে চারজন বিজ্ঞানীর মধ্যে আই হোপ তোমরা এই দুইজন বিজ্ঞানীকে চিনো। একটা হচ্ছে রাদারফোর্ড, আরেকটা হচ্ছে বোর। এই দুইজনকে আই হোপ তোমরা চিনো। অনেকের এসএসসি পরীক্ষাতে আসলে হচ্ছে তাদের বিভিন্ন রকম হচ্ছে গিয়ে তোমার খাতা কলম লাগবে না। আজকে শুনো, আজকে মজা পাবা ক্লাসটা করে ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আজকে মারামারি করব। এই বিজ্ঞানী এক কথা বলছে, এই বিজ্ঞানী আর এক কথা বলছে, এই বিজ্ঞানী আর এক কথা বলছে, এই বিজ্ঞানী আর এক কথা বলছে। তো এই যে এক একজন বিজ্ঞানী এসে, ধরো তুমি একজন মানে হচ্ছে সাদা সিধা একটা মানুষ, তোমার সামনে চারজন এসে যদি প্রথমে বলে আকাশের রং নীল, তুমি আকাশ কখনো দেখোই নাই। চিন্তা করো, তুমি আকাশ কখনো দেখোই নাই। তো একজন এসে, একজন মহাপণ্ডিত এসে বলল আকাশের রং নীল, আরেকজন পণ্ডিত এসে বলল না বাবা তুমি আকাশ দেখো নাই, আকাশের রং নীল। আরেকজন এসে বললো না বাবা তুমি আকাশ দেখো না, আকাশের বর্ণ সবুজ। এই বিজ্ঞানী বলতেছে আরে সবুজ নীল রাখেন, আকাশের রং তো খয়েরি। তো মানে ব্যাপারটা হচ্ছে তুমি তো কখনো চোখে দেখোই নেই আকাশটা কিরকম বর্ণের। চিন্তা করো, তো তুমি আসলে কার কথা বিশ্বাস করবা? এখন তুমি সবার কথা বিশ্বাস করার পর হইতে পারে যে এর কথাটা ঠিক, এরটা ঠিক, এরটা ঠিক, এরটা ঠিক। সো এই পর্যন্ত আমরা ঠিক ভুলে পৌঁছাবো ইনশাল্লাহ আস্তে আস্তে। বাট বেসিকটা হচ্ছে যে আমি তোমাদেরকে এইটাই বুঝাইতে চাচ্ছি, পরমাণু নিয়ে এক এক সময় এক এক বিজ্ঞানী, এই বিজ্ঞানীরা অনেক আগে দিছে। ডাল্টন দিছে 1803 সালে, থমসন দিছে 1897 সালে, তারপরে 1911 সালে রাদারফোর্ড, তারপর বোর হচ্ছে 1913 সালে। এই যে এক একজন বিজ্ঞানী, হ্যাঁ, তো এক একজন বিজ্ঞানী এক এক সময় এক এক এই যে পরমাণু নিয়ে জিনিসপত্র দিয়ে গেছে। যাই হোক, কিরকম জিনিসপত্র দিয়েছে এক একজনের সময় এক একটা, তো আমি তোমাদেরকে একটু জাস্ট দেখাই এই এক একজনের কথা। এই যে দেখো এখানের মধ্যে দেখো অনেক আছে। এই যে দেখো বিলিয়ার্ড বাল্ব, তারপর হচ্ছে প্লাম পুডিং মডেল, তারপর হচ্ছে ক্লাসিক্যাল সোলার সিস্টেম, বোর মডেল, ডি বগলির মডেল, শ্রোডিঞ্জার মডেল। তার মানে এখানে দেখো, এখানের মধ্যে এই যে মাঝখানে একটা নিউক্লিয়াস, এখানে তুমি যদি চাও বলের মডেল দেখতে পারো। বলের মডেলটা আসলে কিরকম আচরণ করে আসলে, এই যে দেখো এইরকম আমরা পড়বো। একজন বলতেছে পরমাণুর মধ্যে আমি যদি কিছু নিউটন টিউটন ছাড়ি ব্যাপারটা এরকম ঘটতে পারে। আরেকজন বিজ্ঞানী এসে বলতেছে যে ভাই দেখেন, আসলে দেখেন ভাই এই যে এগুলো কালার চেঞ্জ করতে পারে, এগুলো
আলোর শক্তি অনুসারে কালার চেঞ্জ হইতে পারে। আরেকজন বিজ্ঞানী ধরো এসে বলতেছে যে ভাই দেখেন প্লাম পুডিং মডেলে এই যে ভিতরে একটা মার্বেলের মতো জিনিস নড়াচড়া করে, মানে পরমাণুটা এরকম। আরেকজন ক্লাসিক্যাল সোলার সিস্টেম, যেটা হচ্ছে গিয়ে তোমার আমাদের রাদারফোর্ড পরমাণু বলছিল যে সোলার সিস্টেমের মতো হতে পারে, ওই পরমাণু মডেলটা আসলে এরকম যে পরমাণু এমন হতে পারে। বাট বোর পরমাণু মডেল অনুসারে আবার এরকম হতে পারে। তারপর ডি ব্রগলির মতবাদ অনুসারে পরমাণু এই যে দেখো ভিতরের জিনিসটা নড়তেছে চড়তেছে, দেখো জিনিসটা দেখো, জিনিসটা এরকম হতে পারে। তার পরবর্তীতে শ্রোডিঞ্জার ইকুয়েশন অনুসারে জিনিসটা আসলে এরকম হতে পারে। বুঝতে পেরেছো আমার কথা? তার মানে তুমি একটা ভালো মানুষ, এতদিন পড়াশোনা ধরো ছিল না, সো তুমি জানতাই না কিরকম কি। বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পেরেছো? আচ্ছা, পরমাণু আবার পুডিং কেমনে আমরা পড়বো নি এখন, কেমনে পুডিং কেমনে কি। সো পরমাণু সম্পর্কে আমি যদি তোমাদেরকে একটা চুপ কথা বলতে চাই, পরমাণু সম্পর্কে আমি তো আসলে কেমিস্ট্রির উপরে অনার্স করেছি, সো আমি তো জানি। একটা জিনিস শুনে রাখো, তোমরা এতদিন পড়েছো পরমাণু আছে, পরমাণুর মধ্যে প্রোটন আছে, নিউট্রন আছে, ইলেকট্রন আছে, পড়েছো কিনা বলো তো? পড়েছো নিশ্চয়ই। এখন আমি মানে এইগুলো তুমি ভুলে যাও, জাস্ট ফারদিন ভাইয়া তার থিসিস থেকে, ফারদিন ভাইয়া তার কেমিস্ট্রি অনার্স কমপ্লিট করা থেকে, এখান থেকে জাস্ট তোমাদেরকে একটা লাইন বলতে চাই, এটা এখন শোনার পর ভুলে যাবা, এটা নিয়ে আসলে কিছু ভাবারও দরকার নাই। পরমাণুতে ইলেকট্রন বলতে কোনো কিছু থাকেই না, আসলে ইলেকট্রন বলতে কোনো কিছুই থাকে না। এতদিন পড়েছো না পরমাণুতে ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। পরবর্তী সময়ে এসে এই এখনকার সময় মানে হচ্ছে দেখো 1803 সালে পাইছো, 1897 পাইছো, 1911-তে পেয়েছো, 1913-তে পেয়েছো, এরপর মডেল বের হচ্ছিল বের হচ্ছিল বের হচ্ছিল। এর পরবর্তীতে এখনকার সময় এসে আসলে আমরা জানতে পেরেছি পরমাণুতে ইলেকট্রন বলতে কিছু নাই, একটা ঋণাত্মক একটা হালকা মেঘের মতো একটা জিনিস আছে, যেটাকে ইলেকট্রন বলে আমরা এতদিন মনে করেছিলাম। এটা ভুলে যাও। যদি এখন তুমি প্রত্যেক জায়গায় গিয়ে বলো ভাইয়া আমি তো বোর পরমাণুর আমরা যে ইলেকট্রন বিন্যাস করি, ওইটা আসলে ওই মেঘগুলোকে কল্পনা করে বিন্যাস করে, পরমাণুর মধ্যে কিছু কিছু মেঘ আছে মেঘের মতো দেখতে, ওইগুলোকে ইলেকট্রন হিসেবে কল্পনা করা হয়। তাহলে এতদিন যে ইলেকট্রন বিন্যাস করলা, কোনো প্যারা নাই বাবা, শিখতে হবে, ভুলের মাধ্যমেই শিখতে হবে। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছো? যাই হোক, এইগুলোর কথা ভুলে যাও এখন। পরে আবার মানে হচ্ছে গিয়ে যদি এইগুলো ডিটেইলসে কারো মানে কাউকে যদি বলো পরমাণুতে ইলেকট্রন নাই, সে হয়তো বা বলবে কে বলেছে পরমাণুতে ইলেকট্রন নাই, এই বিজ্ঞানী বলছে পরমাণুতে ইলেকট্রন নাই। না বাবা, আমি তো পড়াশোনা করেছি কেমিস্ট্রি নিয়ে, বুঝতে পেরেছো? আমি জানি। সো এইগুলো নিয়ে কোনো প্যারা নাই, তোমাদেরকে এখন এইগুলো নিয়ে চিন্তাই করতে হবে না, পরমাণুতে ইলেকট্রন রয়েছে কি নাই এইগুলো ব্যাপার নিয়ে কোনো প্যারাই খাইতে হবে না। অনেকেই যে এখন জিজ্ঞেস করলো, দেখো যে আমরা কিছু পরমাণুর মডেল নিয়ে আলোচনা করি, প্রথমের মধ্যে এই যে বোর, এই যে ডাল্টনের তেমন একটা গ্রহণযোগ্যতা নাই। আমরা এই যে পরমাণু মডেলগুলো রয়েছে এর মধ্যে প্রথম এই যে দেখো থমসন পরমাণু মডেল, কি বলেছি? থমসন। এনার নাম কি? এর নাম হচ্ছে থমসন। এর নামটা কি? এর নামটা হচ্ছে থমসন। কি মন মানে কি সন? থমসন। থমসন, এই থমসন বলছে এটা কি আমি তোমাদেরকে দেখে, একজন বললো পুডিং। দেখো পুডিংটা পরে যাই, আগে এখানে আসো তরমুজের মধ্যে থমসন কি রকম টাইপের পরমাণু চিন্তা করছে, থমসন আসলে কিভাবে চিন্তা করছে, উনি আসলে কিভাবে আসলে হচ্ছে গিয়ে হ্যাঁ শ্রোডিঞ্জার বলছিল, প্যারা নাই, বাট বিজ্ঞানী হচ্ছে গিয়ে থমসন আসলে বেসিক্যালি ইলেকট্রন আবিষ্কার করেছে। ওই দিকে না যাই আসলে, কেমন? দেখো ভালো করে খেয়াল করো, দেখো দেখো ভালো করে খেয়াল করো বাবা। সো এখানের মধ্যে আমি যদি তোমাকে একজনের কথা বলি, থমসন, থমসন আসলে এই যে তরমুজের মতো, থমসন বিজ্ঞানী থমসন এই পরমাণু মডেলটাকে আসলে তরমুজের সাথে তুলনা করেছে। কিসের সাথে? থমসন আসলে পরমাণুটাকে তরমুজের সাথে তুলনা করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে তরমুজের মতো কিভাবে? তা আমরা স্বাভাবিকভাবে পরমাণুকে কিভাবে চিনি? দেখো তখনকার সময় তো ওইভাবে চেনা যেত না। দেখো এরকম ধরো একটা কক্ষপথ, কক্ষপথের মাঝখানে আছে ধরো হচ্ছে নিউক্লিয়াস, চিন্তা করো মাঝখানে আছে নিউক্লিয়াস, আর এইদিকে কি আছে? এইদিকে হচ্ছে ইলেকট্রন আছে। ধরো পরমাণুর কক্ষপথের মধ্যে তো ইলেকট্রন থাকে। দেখো আজকে জিনিসটা একদম বেসিক কিছু জিনিস শিখো, কিছু জিনিস ধরো কেমিস্ট্রি যেমন বেসিক বিল্ডিং, কোনো স্পেসিফিক পড়াশোনা না, জাস্ট শুনো, মজা পাবা ইনশাআল্লাহ। বুঝতে পেরেছ?
আচ্ছা, কোন রাইটারের বই কিনবা? হাজারিনাক স্যারের বই কিনো আর লিঙ্কন স্যারের বই কিনো, কেমন? আমাদের কাছেও বই পারচেজ করতে পারো, আমাদের বইগুলো খুবই গুছানো ইনশাল্লাহ, বাট দেখতে পারো, আগে দেখে তারপরে নিতে পারো, বাট প্যারা নাই। বাট তোমাদের বোর্ড বইয়ের জন্য লিঙ্কন স্যারের বইটা আমি বলবো 1 নম্বরে, তারপরে হচ্ছে হাজারিনাক স্যারের বই, কেমন? আচ্ছা দেখো, এবার ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে উনি এইরকমটাই কল্পনা করছে। দেখো উনি কল্পনা করছে এই তরমুজের মাঝ বরাবর উনি নিউক্লিয়াস চিন্তা করেছে, পরমাণুর মাঝখানের বরাবর উনি নিউক্লিয়াস চিন্তা করছে, এবং নিউক্লিয়াসের চারপাশে যে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ না, আকস্মিক এই জিনিসগুলো, এই জিনিসগুলোকে উনি ইলেকট্রন হিসেবে কল্পনা, এই বিচিগুলো তরমুজের, তরমুজ খাইছ, তরমুজ খাইছো বলো, এই বিচিগুলোকে ইলেকট্রন হিসেবে উনি কল্পনা করছে। কি হিসেবে কল্পনা করছে? উত্তর হচ্ছে ইলেকট্রন হিসেবে কল্পনা করছে। কি হিসাবে? উত্তর হচ্ছে ইলেকট্রন হিসেবে কল্পনা করছে। কি হিসেবে কল্পনা করছে? উত্তর হচ্ছে ইলেকট্রন হিসেবে কল্পনা করছে। এইটা, এই যে দেখো এখানে, যেমন এই যে দেখো এখানের মধ্যে আমরা কি পড়েছি, এখানের মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন থাকে, উনি তরমুজটাকে এভাবে কল্পনা করছে। কথা কি বুঝতে পারছো? এই আমার কথা কি বুঝতে পারছো? আমার কথা না, থমসন স্যারের কথা বুঝতে পারছো? থমসন স্যারের কথা কি বুঝতে পেরেছো? বলো তো, একটু ভুললে একটু হাত তুলো। ঠিক আছে, তরমুজ সবাই খাইছে, কে না খাইছে বলো? ওইটা পরের হিসাব বাবা, পরমাণুতে কেন চার্জ নিরপেক্ষ, পরমাণুতে ইলেকট্রন আছে, বাট আমরা যেগুলোকে ইলেকট্রন চিন্তা করি না, পরমাণুতে অ্যাকচুয়ালি ইলেকট্রন এভাবে থাকে না, পরমাণুতে ইলেকট্রন থাকে এভাবে, এই যে দেখো, এই যে দেখো, এইভাবে থাকে, এইভাবে থাকে। ইলেকট্রন গুলো মেঘ আকারে থাকে, মেঘের মতো থাকে, মেঘের মতো থাকে, মেঘের মতো। আমরা যেমন একটা বিন্দু কল্পনা করি, এরকম বিন্দু যুক্ত ইলেকট্রন থাকে না। আকাশের যেমন ক্লাউড অথবা মেঘ যেভাবে থাকে, ইলেকট্রন গুলো সেভাবেই থাকে। ওই জন্য তো বললাম জাস্ট ভুলে যাও, জাস্ট ভুলে যাও। এখন পড়তেছো পরমাণুতে হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সবই আছে। যখন শিখবা যে ইলেকট্রন ক্লাউড বলতে কি বোঝায়, তখন ওইগুলোতে আমাদের আলোচনা আসবে ইনশাল্লাহ, এগুলো নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছু নাই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি জয়েন করো, আমি তো থমসন শেষ করে ফেললাম আর তুমি মাত্র জয়েন করলা, কেমনে হবে বলো? তার মানে আমরা থমসনে শিখলাম কি? থমসনে শিখলাম উনি একটা আসলে এখানের মধ্যে তরমুজ কল্পনা করেছে। তরমুজের মধ্যে গিয়ে দেখো, ভালো করে খেয়াল করো, তরমুজের মধ্যে গিয়ে এখানের মধ্যে ইলেকট্রন দেখেছে। কি দেখেছে? এই জায়গাগুলোতে ওরা ইলেকট্রন দেখেছে, ইলেকট্রন কল্পনা করছে, এইগুলো ইলেকট্রন, তরমুজের চারপাশের বিচিগুলাকে ইলেকট্রন হিসেবে কল্পনা করেছে, এবং মাঝখানে উনি চিন্তা করেছে পজিটিভ চার্জ যুক্ত কিছু একটা আছে। তো এইটা হচ্ছে থমসনের মডেল। বুঝতে পারছো? এই যে দেখো এখানে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, এইগুলো পরবর্তীতে দেখবো। জাস্ট এই যে দেখো এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, এই যে দেখো, এই যে দেখো এখানের মধ্যে, এখানে সুন্দর করে দেয়া আছে, এই যে নেগেটিভ চার্জ গুলো দেখতেছো না, এইগুলাকে আসলে উনি ইলেকট্রন, এই যে বিচিগুলো, এই যে দেখো, এই যে দেখো তরমুজের যে বিচিগুলো, এইগুলাকে উনি ইলেকট্রন হিসেবে কল্পনা করেছে। ইলেকট্রন হিসেবে এই যে ইলেকট্রন হিসেবে উনি আসলে এই বিচিগুলোকে কি করেছে? কল্পনা করেছে। আর মাঝখানের যে পার্টটা, এটাকে এখানে আসলে পজিটিভ চার্জ ছড়ায় ছিটায় আছে, কেমন? বুঝতে পেরেছি? ঠিক আছে, সবাই তো কোনো চ্যাপ্টার না, জাস্ট এটা ভুলে যাও, এটা বেসিক একটা ক্লাস, বেসিক ক্লাস। এই যে পরমাণুর ভিতরে উনি বলেছিল পরমাণুটা আসলে, এটা যদিও বা আসলে রাদারফোর্ড বলেছিল, এখানে জিরো চার্জ বলতে বোঝানো হয়েছিল। আমরা জানি পরমাণু একটা জিরো চার্জ কেন, যতগুলো পজিটিভ চার্জ যুক্ত প্রোটন থাকে, ঠিক ততগুলো নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন বিদ্যমান থাকে। যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের পরিমাণটা পরস্পরের সাথে সমান হয়ে যায়, যার কারণ আসলে পরমাণু চার্জ নিরপেক্ষ। এইগুলো নিয়ে ডিটেলসে পড়বো। এবার আসো, রাদারফোর্ড চাচ্চু আমাদেরকে কি বলেছে। দেখো আমরা জাস্ট বুঝতেছি, জাস্ট বেসিকটা একটু বুঝো, ডিটেলসে কিছু লাগবে না। যেইগুলো হচ্ছে ডিটেলসে লাগবে, এইগুলো আমরা অ্যাপসে ইনশাআল্লাহ আলোচনা করব। বুঝতে পেরেছো আমার কথা? ঠিক আছে। আল্লাহ, কমেন্ট সেকশন তো পুরা হচ্ছে মাছের বাজার হয়ে গেছে। কেমনে হবে বলো? হ্যাঁ, কেমনে হবে? কেমনে হবে বলো? তোমরা বড় হয়েছো না? তোমাদেরকে কিছু কথা বলি, দেখো তোমাদেরকে কিছু কথা বলি। তোমাদের যেহেতু আজান দিচ্ছে, আজানের সময় একটু চুপ থাকি।
ঠিক আছে, দেখো তাহলে আমরা পড়াশোনা শুরু করি কেমন? আজানটা শেষ হয়ে গিয়েছে, আমরা পড়াশোনাটা শুরু করতে পারি আবার কেমন? দেখো এখন আমরা শিখবো যে আসলে এই যে রাদারফোর্ড চাচ্চু আমাদেরকে কি কি বলে দিছে। না নামাজ ব্রেক না, একেবারে ক্লাস শেষ করে দিব কেমন? আচ্ছা ঠিক আছে, শুনো এখন আমি তোমাদেরকে বলি, এখন হয়তোবা ক্লাসের মধ্যে অনেকে অনেক কিছু নিয়ে কথা বলতেছো, যে অনেকে আমি এই কলেজে চান্স পেয়েছি, আমি এই কলেজে চান্স পেয়েছি, তারপরে হচ্ছে গিয়ে তোমার আমি হচ্ছে গিয়ে তোমার এখানে চান্স পেয়েছি, আমি কি ফেনী থেকে এসেছি, আমি পঞ্চগড় থেকে এসেছি। দেখো ভাইয়া এগুলো নিয়ে কথা বলার অনেক সময় পাবা, বুঝছো? আজকে আমরা ক্লাস করতে এসেছি, চিন্তা করো তোমার টিচার তোমাকে পড়াচ্ছে ক্লাসে এবং তুমি হচ্ছে পাশে ফ্রেন্ডের সাথে গল্প করতেছো, এভাবে জিনিসটা তো খুবই বাজে দেখায়, রাইট? এবং তোমার টিচার সেটা দেখতেছে। তুমি অনলাইনে যদি এখানে পড়াশোনা করতে চাও, নিজের পড়াশোনাটাকে নিজেকেই গুছিয়ে উঠতে হবে। অর্থাৎ তুমি যদি চিন্তা করো যে ভাইয়া আসলে এসএসসির মতো এইচএসসি, আমি তোমাদেরকে একটা সহজ কথা বলি, আমি যদি এসএসসির সাথে কম্পেয়ার করি, এসএসসির সাথে এইচএসসির পড়াশোনা, আমি একটু জাস্ট বলি, এসএসসির পড়াশোনা ছিল ধরো এই বক্সটার সমান, এই বক্সটার সমান হচ্ছে এসএসসির পড়াশোনা। তাহলে এইচএসসির পড়াশোনা কতটুকু হবে ভাইয়া? এইচএসসির পড়াশোনা কতটুকু হবে? উত্তর হচ্ছে এই যে দেখো আমি তোমাদেরকে একটা বক্স দেখাই, সেটা সমান হচ্ছে পুরা এইচএসসি লাইফের পড়াশোনা। এই যে দেখো এটা হচ্ছে এই বক্সের পুরো জিনিসটা হচ্ছে এইচএসসি লাইফের পড়াশোনা। তার মানে দেখতেই পাচ্ছ এটার তুলনায় এটার পড়াশোনা কয়েক গুণ বেশি, আসলে সময়টাও তুলনামূলকভাবে কম। বুঝতে পেরেছো আমার কথা? তো এখন থেকে যদি তুমি সিরিয়াসলি পড়াশোনা না করো, তোমার যেটা হয় আসলে দেখা যায় এইচএসসি তোমাদের কলেজে প্রথম মানে এতদিন তো তোমরা প্রথম বার্ষিক, প্রি টেস্ট, টেস্ট এইগুলো নামে জানতা, রাইট? তো ধরো কলেজে উঠার পর তুমি কলেজে ওঠার পরবর্তীতে তুমি প্রথম যে পরীক্ষাটা দিবা সেখানের মধ্যেই দেখবা প্রতি 100 জনের মধ্যে 10 থেকে 15 জন পাশ করে। লিটারালি এতজন পাশ করে বাবা, 10 থেকে 15 জন। ধরো তোমার শিক্ষার্থী আছে 500 জন, একটা কলেজে তোমাদের ব্যাচে 500 জন শিক্ষার্থী আছে, দেখবা এর মধ্যে প্রতি মানে 10 থেকে 15% যদি আমি বলি, সর্বোচ্চ 50 জন পাশ করে। এরপরে দেখবা বাকি সবগুলো ফেল করছে। এটা স্বাভাবিক। প্রথম দিকে থেকে যদি তুমি সিরিয়াসলি না হও, প্রথম থেকে যদি তোমার মনে হয় আমি তো এখন কলেজে উঠে গিয়েছি, কলারটা এখন একটু এভাবে চলবো, আমার অনেক সময় রয়েছে, অনেক জিনিস রয়েছে, কোনো সমস্যা নাই, ফ্রেন্ডদের সাথে ঘুরবো ফিরবো, আড্ডা মারবো, মোবাইল টিপবো, ফেসবুকে ছবি আপলোড দিব, এই সকল জিনিস নিয়ে যদি তুমি এখনো স্টিল সময় নষ্ট করতে থাকো, তুমি সিরিয়াসলি ফার্স্ট ইয়ারে ভালো মতো পাস করতে পারবে না। বিশ্বাস করো, এখন যারা এইচএসসি 25-এ পরীক্ষা দিল তাদের শর্ট সিলেবাস ছিল, যারা 26-এ পরীক্ষা দিচ্ছে তাদের ফুল সিলেবাস, তোমাদেরও ফুল সিলেবাস। এবং ফুল সিলেবাস মানে অনেক পড়াশোনা, এটা তোমাদেরকে বলে বোঝানো সম্ভব না। তোমরা একটা কেমিস্ট্রি বই খুলেই দেখো, এক কেমিস্ট্রি বই দেখবা তোমাদের এসএসসি লাইফে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ মিলে যতটুকু বই হইতো, এক রসায়ন প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলাইলে তার থেকে বেশি বড় হবে। বুঝতে পেরেছো আমার কথা? এটা বাস্তবতা। তোমরা কলেজে উঠো, প্রথম দিকে দেখবা যে অনেক ভালো লাগবে, টাকা গাজায় যাবে, মনে হবে ফ্রেন্ডদের সাথে ঘুরি, বাইরে আড্ডা মারি, আমি কলেজে ভর্তি হয়েছি, কোনো সমস্যা নাই। তাহলে কিন্তু প্যারা আছে। আচ্ছা যারা যারা বলতেছো কিভাবে কোর্সে ভর্তি হবো, কিচ্ছু করতে হবে না, জাস্ট 16910 এই নাম্বারে তুমি জাস্ট একটু কষ্ট করে কল দিবা, ওরাই সবকিছু তোমাকে বলে দিবে। জাস্ট কল দিয়ে বলবা যে আসলে আমরা কেমিস্ট্রি কোর্সটা নিতে চাই, বাট তোমাদের জন্য সবকিছু আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, আমাদের সবই আছে, তুমি চাইলে সবগুলো নিতে পারো, তুমি চাইলে শুধু কেমিস্ট্রিটাও নিতে পারো। কেমন? বুঝতে পারছো আমার কথা? সো একটা জিনিস, আজকে যেহেতু মানে এই ক্লাসগুলো বেসিক বিল্ডিং, এই ক্লাসের বাইরে অনেক কথা বলার সময় রয়েছে, বাট যখন অ্যাকচুয়াল ক্লাস শুরু হবে তখন কিন্তু এত কথা বলার সময় থাকবে না, পড়িয়েই যাব। সো তুমি যদি কমেন্ট সেকশনে অনেক বেশি সময় নষ্ট করো নিজের, আমার তো এখানে বাসা, তোমরা সবাই কেমন আছো, আমার বন্ধু হবা কিনা, এই যে দেখো তোমাদের যদি এখনো ম্যাচুরিটি না আসে, তাহলে তোমরা কিভাবে এইচএসসি তে ভালো করবা? এবং এইচএসসি তে ভালো করতে না পারলে তুমি কিন্তু ভালো একটা ভার্সিটিতে চান্স পাবা না। তো ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে, তুমি যদি মেডিকেলে চান্স না পাও, বুয়েটে চান্স না পাও, ঢাকা ভার্সিটিতে চান্স না পাও, তোমার লাইফ শেষ হবে না। এটা ট্রু। মানুষ পড়তেছে কিন্তু মানুষ তোমাকে না ভ্যালুটা দিবে না, তোমাকে কখনোই ভ্যালু দিবে না। হয়তোবা তুমি এসএসসি তে তুখোর স্টুডেন্ট, 8-এ 7, 8, 9, 10, বাট এইচএসসি তে ফাঁকিবাজি করেছো, কোথাও চান্স পাচ্ছ না। বাস্তবতা কি, কেউ তোমাকে 2 পয়সার দাম দিবে না, ভাল লাগবে না। দেখবা তোমার ফ্রেন্ডরা যারা কষ্ট করেছে, বুয়েটে চান্স পাচ্ছে, মেডিকেলে চান্স পাচ্ছে, নিজে কোথাও চান্স পাচ্ছ না। এই দিনটা কইরো না বাবা। বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পেরেছো?
ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো আমার কথা? ঠিক আছে বাবা। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো, আমি তোমাদেরকে আই হোপ বুঝাতে পেরেছি ইনশাল্লাহ। সো এখন থেকে সময় নষ্ট করা যাবে না, ক্লাসে অবশ্যই অনেক বেশি সিরিয়াস থাকতে হবে ক্লাসের পড়া নিয়ে। ভাইয়া যেই জায়গা যতটুকু বুঝাচ্ছে, যেভাবে বুঝাচ্ছে, প্রত্যেকটা টিচার ইফোর্ট দিয়ে পড়ায়। সো একটু মনোযোগ বাড়াতে হবে, ক্লাসে চেষ্টা করবা সর্বোচ্চ পরিমাণে কমেন্টটা না করার জন্য। বুঝতে পেরেছো আমার কথা? সুতরাং আমরা চেষ্টা করব উল্টাপাল্টা কমেন্ট না করার জন্য। আমি একদম ক্লাস, যেহেতু আজকে কত তারিখ, আজকে হচ্ছে তোমার কত তারিখ, আজকে হচ্ছে 21 তারিখ। সো 10 দিনের মধ্যে ক্লাস শুরু হবে। মেইন ক্লাসগুলোতে এমনটা করো না, কেমন? তাহলে তুমি নিজের লস নিজে ডেকে নিয়ে আসবা। এখন থেকে সিরিয়াস হও, এখনো সময় রয়েছে। এই এইচএসসি লাইফটা তোমার লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ সময়, একটু মনে রাখো, কেমন? আচ্ছা, বোর আসলে বলছে কি? বোর বলছে, এই যে দেখো, উনি আসলে একটা মডেল দিছিল যেটার নাম হচ্ছে প্লাম পুডিং মডেল। উনি মানে চিন্তা করছিল প্লাম পুডিং মডেল, যেটা আসলে উনি বলার পরবর্তীতে ওটা আসলে গ্রহণযোগ্য হয়নি। প্লাম পুডিং মডেলটা কি? তোমরা অনেকে পুডিং খাইছিলা, রাইট? পুডিং খাইছিলা কিনা বলো তো? পুডিং খাইছিলা? পুডিং খাইছিলা? আমার তো খুবই পছন্দ, আমার তো খুবই পছন্দ। চলো আমরা এখন রাদারফোর্ড পরমাণু মডেল তো আমরা পরে পড়েছি 1911 সালে, যে এইটা 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 এইটা। বাট তার আগে 1904 সালে তিনি একটা মডেল প্রস্তাবনা করেছিলেন, যেটাকে বলা হয় প্লাম পুডিং মডেল। পুডিং, দেখো কথাটা শুনো, পুডিং মডেল, এই যে দেখো প্লাম পুডিং। পুডিং কথাটা হয়তো বা অনেকের সাথে, পুডিং, অনেকে ডিমের পুডিং খাও নাই বাবা? খাওনি? খাওনি? খাইছ? খাইছে? আমি তো খাইছি অনেক। নাকি এখন তোমাদেরকে দেখাবো পুডিংটা কেমন হয়? পুডিংটা আমার খুবই পছন্দের, বুঝতে পেরেছো? সো আমার অফিসে প্রত্যেকটা ক্লাস নেওয়ার পর নাস্তা দেয় এখানের মধ্যে খাওয়ার জন্য। সো আমার ক্লাস নিয়েছি অনেকক্ষণ কষ্ট করে, তো মাঝে মাঝে পুডিং দেয়। তো অন্য সময় বার্গার দিতে পারে, চিকেন দিতে পারে, বা হচ্ছে সিঙ্গারা, সামোসা, অনেক কিছুই দেয়। বাট আমাকে যেদিন বার্গার বা চিকেন ফ্রাই বা সামোসা বা সিঙ্গারা অন্য কিছু দেয়, আমি অন্যদেরকে দিয়ে দিয়ে খাই। বাট যেদিন পুডিংটা দেয় সেদিন আমি আসলে মানে নিজেরটা তো খাই, পারলে আরেকজনেরটাও কেড়ে নিয়ে এসে খাই। বুঝতে পেরেছো? আমার একটু বেশি পছন্দের। তো দেখবা এই পুডিং টাইপের জিনিসের মধ্যে মাঝে মাঝে না কিসমিস দিয়ে দেয়, এই যে এই টাইপের। হয়তোবা এটা আমি যেটা খেয়েছি সেখানে আমি ওইভাবে কখনো দেখিনি, বাট ওনার মানে উনি আসলে তুলনাটা যেভাবে করছে এইটা বলে, এই যে দেখো এরকম টাইপের কিছু কিসমিস দেয়, বুঝছো? দেখবা কিছু কিছু এই যে এরকম টাইপের পুডিং এর মধ্যে কিসমিস থাকে, অথবা তোমরা কেকের মধ্যে দেখবা কিসমিস থাকে এরকম। এই যে দেখো, এই যে দেখো, এটা কিসমিসের মতো, বুঝছো? এই যে কিসমিস, কিসমিস দেখেছো কখনো? কিসমিস ওই যে আঙ্গুরকে শুকিয়ে ফেলে আসলে কিসমিস বানানো হয়, রাইট? তো এই যে জিনিসগুলোকে তোমরা দেখতেছো, আমি তীর চিহ্ন দিয়ে দিলাম, এগুলোকে সব বলা হয় কিসমিস। আরে কিসমিস, আরে আমি না এটার বানান পাই না ভাই, এটা কেমন হলো কিসমিস? যাই হোক, মানে এই বানানটা আসলে আমি বাংলাতে খুবই দুর্বল। কিসমিস, যাই হোক, আমার মনে হয় না কিসমিচ হবে, মনে হয়। যেটাই হোক, সো বাংলাতে যেহেতু দুর্বল, তুমি ধরে নিও কিসমিচ যেটাকে বলে আর কি। আমি কখনো লিখিনি ওভাবে বানানটা, বুঝছো? সো দেয় দেয় দেয়, অনেকেই কিসমিস দেয় বাবা। সো কিসমিসের কথা যদি আমি বলি, উনি ওই কিসমিস গুলোকে ইলেকট্রন হিসেবে তুলনা করেছে। ওই কিসমিস গুলোকে চিন্তা করো পুডিং এর চারপাশে, মানে আগের যে, এটা তো অনেক আগের কথা, 1904 সালে। এখন যে এই পুডিং তুমি খাও, এখন যে, হ্যাঁ তোমার হচ্ছে এখন যে হচ্ছে গিয়ে তোমার পুডিংটা খাও এখনের যুগে, দেখো আমি তোমাকে একটা কথা বলি, এখন এসে তোমরা চিকেন ফ্রাই বা মুরগি ভাজা খাও, বুঝছো? তোমরা এখনকার সময় এসে মুরগি ভাজা খাও, মুরগি ভাজা খাও, ভাজা ভাজা। তো এটা কত সালে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় চিকেন ফ্রাই। কি বলা হয়? চিকেন ফ্রাই বলা হয়, চিকেন ফ্রাই বলা হয়। তো চিকেন ফ্রাই খাইতে হেভি মজা লাগে। সবাই বলে ভাই বিএফসি চিকেন খাবো, ঢাকায় যারা থাকো তারা জানো, বিএফসি বা সিএফসি যেটাই হোক, হ্যাঁ কেএফসি। সো এগুলোর চিকেন ফ্রাই বা মুরগি ভাজা, যেটাকে বলা হয় মুরগি ভাজা। সো অনেকে মুরগি ভাজা খায়, বাট এই যে দেখো এই মুরগি ভাজাটা 2025 সালে এসে মনে হয় ইটস নর্মাল, কেমন? বাট এই সেম জিনিসটা বাবা, এই সেম জিনিসটা যদি 1904 সালে হতো, চিন্তা করো তো, তখনকার মানুষ তো আসলে এরকম ব্রয়লার মুরগি ছিল না।
1904 সালে হতো, তাহলে তো তুমি কি কল্পনা করতে পারতেছ? তুমি ধরো 1904 সালে চলে গিয়েছো, সেখানে তোমার বাইরে কিছু মুরগি দৌড়ায় বেরোচ্ছে, তখন ফোন নাই, টেলিভিশন নাই, কিচ্ছু নাই, তুমি মুরগিটাকে নিয়ে এসে বাসার মধ্যে জব করে নাই, এখন তুমি হচ্ছে বাসার মধ্যে গ্রামে গেছো মনে করো, জবাই করে তুমি মুরগিটাকে হচ্ছে পোড়ার জন্য আগুনের নিচে দিয়ে দিছো, তোমার বাপ মা এসে তো থাপড়ানি দিত, তোমারে ধরে দিত না? অবশ্যই দিত। তার মানে তখনকার যুগের যে খাবার সেটা আমরা এখনের সাথে তুলনা করতে পারি না, এগুলো কথা বলতাম না, বাট বলতেছি মানে এখন আমরা যে এগুলো খাই হয়তোবা তখন সেগুলো নর্মাল লাগেনি। ধরো যত দিন যাচ্ছে, ওই যে তোমরা খেয়েছো না গরুর মাংস, না অনেক, আমি নিজে খাইনি কখনো, স্টেক বলে, স্টেক খাওয়ার অনেক ইচ্ছা আমার, আমি গরিব মানুষ, হ্যাঁ স্টেক বলে যেটাকে, গরুর মাংস আমি কখনো খাইনি, আমার আমি আসলে এত বেশি টাকা পয়সা নাই, অনেক গরিব মানুষ, আমার জন্য দোয়া করো যাতে কোনো সময় খাইতে পারি। সো এই স্টেকে কি করে জানো, এরকম গরুর মাংসের একটা পিস রেখে, এরকম গরুর মাংস থাকে, গরুর মাংসের এইগুলো ধরো পেশি পুরায়, পুরো একটা গরুর মাংস পুরায়, পুরানোর পরবর্তীতে ওই স্টেক নাকি গরুর মাংস নাকি কেটে কেটে চামচ দিয়ে খায় আসলে। সো এই এত বড় গরুর মাংস এরকম যদি এই সময়টা যদি এটা 1904 সালে হতো, এবং তোমাকে যদি আমি বলতাম যে আমি স্টেক খাবো, সবাই তো তোমার ধরে থাপড়াইতো, বলতো কি স্টেক, এ কি জিনিস? বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? জিনিসটা হচ্ছে, আমি যদি এখনো স্টিল আমার বাসায় গিয়ে বলি যে ধরো আমাকে একটু স্টেক বানায় দাও, আমার বাসা থেকে বের করে দিবে লিটারেলি। বুঝতে পেরেছ আমার কথা? তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এখন যে জিনিসগুলো তোমাদের কাছে খাবারগুলো নর্মাল মনে হয় অ্যাজ ইউজুয়াল, ওই যুগটাতে আসলে এরকম ইউজুয়াল নর্মাল ছিল না। বুঝতে পারছো আমার কথা? যেমন এখনকার যুগে দেখবা ফুচকা বেরিয়েছে, ফুচকা কি নাম, ফুচকা কি নাম, চটপটি, এইগুলো এই চটপটি লটপটি ফুচকা মুসকা এত সাল আগে ছিল না, এগুলো তো কিছুদিন আগে আসলো। কি ফুচকা নাকি এরকম করে গোল একটা বলের মতো থাকে, সেখানে কি ফুটা করতে হয়, ফুটা করে ওইখানে নাকি একটু ডাল দিতে হয়, পেঁয়াজ দিতে হয়, রসুন দিতে হয়, মরিচ দিতে হয়, আদা দিতে হয়, যাই হোক আমি ওরকম খাই না ফুচকা, যাই হোক দিয়ে খায়। তো এটা যদি চিন্তা করো 1904 সালের কথা, বুঝতে পারছো? মজা লাগতেছে, আমিও খাইতে পারতেছি না, তোমরাও খাইতে পারতেছো না, দুইজনই অভাবী বাবা, আমিও অভাবী তোমরাও অভাবী। বুঝতে পেরেছো? আমারও খিদা লাগছে, তোমাদের এই খাবারের কথা বলে খিদা লেগে গেল, চলো তাড়াতাড়ি পরে খাইতে যাই আসলে। চলো এইগুলাকে কিসমিস, বানানটা ভুল হয়েছে, যাই হোক এটা মুছে দেই, পোলাপান আবার ভালো না বলবে যে ফারদিন ভাই কিসমিস কি বানান লিখছে, কিচমিচ, যেটাই হোক। উনি আসলে ওই কিসমিস গুলো তখনকার আসলে হচ্ছে পুডিং এর মধ্যে হচ্ছে গিয়ে এরকম আসলে কিসমিস দেয়া হতো, এইগুলো এখনকার বইয়ে আসলে নাই। বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পেরেছো আমার কথা? সো ওই যে ওইগুলাকে উনি আসলে ইলেকট্রন হিসেবে কল্পনা করেছিল। বুঝতে পেরেছো? এবং ওই মাঝখান বরাবর আসলে উনি আসলে পজিটিভ চার্জ কল্পনা করেছিল, যে কিসমিস গুলো হচ্ছে গিয়ে তোমার নেগেটিভ চার্জ, কিসমিস গুলো হচ্ছে নেগেটিভ চার্জ, আর চারপাশে যে পুডিংটা সেখানে আসলে পজিটিভ চার্জের ঘনত্ব বলতে কিছু একটা আছে, যার কারণে দেখবা পজিটিভ চার্জ পুরা স্তর জুড়ে, তার আসলে কোনো কেন্দ্রবিন্দু কিছু নেই, এই যে পুরা স্তর জুড়ে, এই যে। বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পেরেছো আমার কথা? তার মানে এটাকে কি, এটা আসলে পরবর্তীতে গ্রহণযোগ্য হয়ই নাই। তোমার পুডিং এর মধ্যে কিসমিস দেয় কিনা এটাতে যাওয়ারই দরকার নেই, কিন্তু এটা গ্রহণযোগ্যই হয়নি। বুঝতে পেরেছো আমার কথা? ঠিক আছে। সো দেখো, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এই যে রাদারফোর্ড পরমাণু মডেল, এই জিনিসটা যখন গ্রহণযোগ্য হলো না, তখন আসলে ভালো করে খেয়াল করো উনি আসলে কিভাবে আসলে, দেখো সবসময় মনে রাখবে এইসব আমরা এই যে এইগুলো আমরা পড়বো একটু পরে, এই জিনিসগুলো আমরা দেখবো একটু পরে, তেজস্ক্রিয় রশ্মি কিভাবে কি হলো না হলো, আলফা কণা বিচ্ছিরিত, এই যে এরকম জিনিসপত্র, এইগুলো আমরা সামনাসামনি দেখবো, জিঙ্কের পাত এগুলো আছে, এগুলো পড়াশোনা আছে, সোনার পাত। সো এখানের মধ্যে দেখো জিনিসগুলো যে এই ভিতর দিয়ে একটা রশ্মি ঢুকে যাচ্ছে, হ্যাঁ মনে হয় গুলির মতো ছেদ করে বেরিয়ে গেল, এই রকম টাইপের জিনিসপত্রগুলো আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ। সামনে আমরা এই জিনিসটা আজকে আমরা সরাসরি এক্সপেরিমেন্ট করে দেখব। দেখো আমি তোমাদেরকে কিছু জিনিস বলি, রাদারফোর্ড যে বিজ্ঞানীটা ছিল, কোন বিজ্ঞানী? উত্তর হচ্ছে রাদারফোর্ড। কোন ফোর্ড? রাদারফোর্ড। রাদারফোর্ড আসলে পরমাণু পুরাটা আবিষ্কার করেনি, উনি আসলে বেসিক্যালি যেটা আবিষ্কার করছিল ওই জিনিসটার নাম হচ্ছে নিউক্লিয়াস। রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড কি আবিষ্কার করেছে? উত্তর হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেছে। কি আবিষ্কার করেছে? নিউক্লিয়াস।
এই যে উনি যে বিজ্ঞানী যে নিউক্লিয়াস আবিষ্কার করছে, উনি আসলে কিভাবে নিউক্লিয়াস আবিষ্কার করছে এই জিনিসটা একটু বুঝতে হবে। উনি কিভাবে নিউক্লিয়াস আবিষ্কার করছে এই জিনিসটা বুঝতে হবে। বুঝতে পারছো আমার কথা? নিউক্লিয়াস আবিষ্কার করার জন্য ওনার তিনটা জিনিস প্রয়োজন হয়েছে, মানে এই এক্সপেরিমেন্টটা করার জন্য। বা উনি যে নিউক্লিয়াস, এই যে পরমাণুর ভিতরে তো তোমরা জানো যে নিউক্লিয়াস থাকে, রাইট? ধরো এটা একটা পরমাণু, এটা একটা পরমাণুর নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারদিকে কি থাকবে? তার চারদিকে কক্ষপথ থাকে। ধরো এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ। তো যাই হোক, উনি আসলে কি করছে? উনি আসলে এই নিউক্লিয়াসটা আবিষ্কার করছে। তো এই নিউক্লিয়াসটা আবিষ্কার করতে গিয়ে ওনার আসলে বেসিক্যালি তিনটা জিনিসের প্রয়োজন হয়েছিল। কয়টা জিনিসের? উত্তরটা হচ্ছে খুবই সোজা, তিনটা জিনিসের প্রয়োজন হয়েছিল। সবসময় মনে রাখবা। একটা জিনিস হচ্ছে জিঙ্ক, এগুলো পড়বো, প্যারা নেই, এইটা জাস্ট একটু বলি। জিঙ্ক সালফেটের পর্দা ব্যবহার করা হয়েছিল। উনি আসলে নিউক্লিয়াস আবিষ্কার করতে গিয়ে জিঙ্ক সালফেটের পর্দা কেন প্রয়োজন হয়েছিল আমি তোমাকে বলতেছি একটু পরে। তার পরবর্তীতে হচ্ছে গোল্ড, মানে গোল্ড মানে কি? অরাম, এইউ, এইউ মানে কি? এইউ মানে কিন্তু গোল্ড বা অরাম নামে পরমাণু প্রয়োজন হয়েছিল, পরমাণু। এই গোল্ড পরমাণুটার উপরে এক্সপেরিমেন্ট চালানো হয়েছিল। এইউতে অরাম বুঝায়, বাট আসলে আমরা যেটাকে গোল্ড বলি, গোল্ড, গোল্ড যেটাকে গোল্ড বলে চিনি সেটাই আসলে বেসিক্যালি এইউ অথবা অরাম। কেমন? আরেকটা জিনিস, সেটা হচ্ছে, আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে গোল্ড, জিঙ্ক সালফেটের পর্দা। এটা ছাড়াও আরেকটা জিনিস, সেটা হচ্ছে আলফা কণা প্রয়োজন হয়েছে। আলফা কণাটা কি? এটা আমাদের শেখা প্রয়োজন। অনেকে আগে শিখেছো আলফা, বিটা, গামা, বাট অ্যাকচুয়ালি আলফা জিনিসটা কি এটা আমরা শিখবো। তো প্রথমে আমি কি বলবো, ভালো করে বোঝো, ভালো করে বুঝো। সেটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের নিউক্লিয়াস আবিষ্কার করছে। নিউক্লিয়াস আবিষ্কার করতে গিয়ে জিঙ্ক সালফেট, গোল্ড এবং আলফা কণার প্রয়োজন হয়েছে। আমার সাথে বলো তো কি কি জিনিস প্রয়োজন হয়েছে? জিঙ্ক সালফেটের একটা পর্দা। কেমন পর্দা আমি তোমাদেরকে দেখাই। এই পর্দাটা হচ্ছে এই যে দেখো, এই যে এই যে এই যে তোমরা যে এই যে এইটা দেখতেছো না, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দেখো, এটা হচ্ছে এই যে জিঙ্ক সালফেট। এই যে দেখো, এই যে এই যে এই যে এই যে এটা হচ্ছে জিঙ্ক সালফেটের পর্দা। ওনার কি কি প্রয়োজন হয়েছে? এই যে জিঙ্ক সালফেটের পর্দা, এইটা হচ্ছে জিঙ্ক সালফেটের পর্দা যেখানে এক্সপেরিমেন্ট করা হবে। তারপরে এই যে গোল্ড ফসিল, আমি যে অরাম বললাম না, এইউ, যে পরমাণুটার উপর আসলে এক্সপেরিমেন্ট করা হয়েছে সেটাকে আসলে এইউ অথবা গোল্ড বলা হয়। কি বলা হয়? এইউ অথবা অরাম অথবা গোল্ড পরমাণু কি বলা হয়? অরাম অথবা গোল্ড। স্টিলটা ভুলে যাও, স্টিলের ভিতর দিয়ে প্রবেশ করব। আমি বলেছিলাম আলফা কণা, মনে আছে? এই রেডিও অ্যাক্টিভ সোর্স থেকে আসলে যে জিনিসটা নির্গত হয় সেই জিনিসটাকে আসলে বলা হয় বাংলা ভাষায় আলফা কণা। কি বলা হয়? উত্তর হচ্ছে এই জিনিসটাকে আসলে আলফা কণা বলা হয়। সো বুঝতে পারছো জিনিসগুলো কিরকম? একটা হচ্ছে আলফা কণা, একটা হচ্ছে জিঙ্ক সালফেটের পর্দা ব্যবহার করা হয়, আর একটা হচ্ছে গোল্ড ব্যবহার করা হয়। স্টিলটা কি? স্টিল এখন জানার দরকার না, স্টিলের ভিতর দিয়ে যাবে, ওইটা ম্যান্ডেটরি। এই তিনটা জিনিস লাগতো। আমার কথা কি বুঝতে পারছো? আমার কথা বুঝতে পারছো? ম্যান্ডেটরিলি এই তিনটা জিনিস আমাদের খুবই প্রয়োজন। এই তিনটা জিনিস কিন্তু পরীক্ষায় খুবই আসে, যে কোন জিনিসগুলো আসলে প্রয়োজন হয়েছিল। ইনি কিন্তু নিউক্লিয়াস আবিষ্কার করছিল, উনি আসলে সৌরজগতের সাথে তুলনা করছিল, ওনার মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করছিল। জিনিসটা আমি তোমাকে, এই যে দেখো এখানের মধ্যে জিনিসগুলো আমি তোমাদেরকে বলি। এই যে দেখো এখানের মধ্যে প্রথম যে জিনিসটা দেখবে, এখান থেকে আসলে উনি কল্পনা করছিল, এই জায়গাটাতে উনি যেটা কল্পনা করেছিল, এখানের মধ্যে হচ্ছে এখান থেকে তোমার হচ্ছে কি বলি অরামকেন, এখান থেকে হচ্ছে আলফা কণা নির্গত হবে। আলফা কণাটা কি এটা আমরা শিখতেছি একটু পরে। উনি বলছিল এখান থেকে আলফা কণা আমি নির্গত করব। কি নির্গত করব? আলফা কণা নির্গত করব। এই যে তেজস্ক্রিয় উৎস থেকে আলফা কণা নির্গত হবে। কোন কণা? আলফা কণা নির্গত হবে। কোন কণা? আলফা কণা নির্গত হবে। এই যে আলফা রশ্মি, এই যে দেখো এটা থেকে আসলে আলফা কণা নির্গত হবে। এই জায়গাটা থেকে, এই উৎসটা থেকে কোন রশ্মি নির্গত হবে? আলফা কণা নিঃসরণ হবে। এগুলো আমরা সব এক্সপেরিমেন্ট সহকারে দেখবো, কোনো প্যারা নাই। আলফা কণা এখন অনেকে বুঝে না, ভাইয়া আলফা কণা জিনিসটা কি? এটা কি খায় নাকি মাথায় দেয়? এটা হচ্ছে একটা প্রশ্ন আসে যে ভাইয়া আলফা কণা জিনিসটা কি? আলফা কণা, আলফা কণা জিনিসটা কি আসলে? আলফা কণা জিনিসটা কি এই জিনিসটা আগে বুঝতে হবে। আচ্ছা তোমরা হিলিয়াম পরমাণু চিনো? ওই যে সারা জীবন পড়ে এসেছো যে নিষ্ক্রিয় গ্যাস,
নিষ্ক্রিয় গ্যাস কখনো নাকি ইলেকট্রন ত্যাগ করে না। অনেক কিছুই এখন ইন্টারে উঠে বুঝবা যেগুলো এসএসসি তে ভুল পড়ে এসেছো, বুঝতে পেরেছ? তো আমি প্রথমে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। যেমন আমরা সারা জীবন কি পড়েছিলাম, নিষ্ক্রিয় গ্যাস কি ইলেকট্রন ত্যাগ করে? বলো, নিষ্ক্রিয় গ্যাস কি ইলেকট্রন ত্যাগ করে? নিষ্ক্রিয় গ্যাস তো নিষ্ক্রিয়, তারা কেন আসলে ইলেকট্রন ত্যাগ করবে? নিষ্ক্রিয় যে গ্যাসগুলো রয়েছে তারা কি ইলেকট্রন ত্যাগ করে? বলো দেখি। যেমন নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আছে হচ্ছে প্রথমটাই হচ্ছে হিলিয়াম, তারপরে নিয়ন, তারপরে হচ্ছে আর্গন, হ্যাঁ, তারপরে হচ্ছে ক্রিপ্টন, তারপরে হচ্ছে জেনন, এরকম ক্রিপ্টন আছে প্রথমে, যদিও বা প্রথমে হচ্ছে ক্রিপ্টন, তারপরে হচ্ছে জেনন। এইগুলোর মধ্যে দেখা যায় বিশেষ শর্ত সাপেক্ষে হিলিয়াম এবং এই যে জেনন এরা আসলে ইলেকট্রন ত্যাগ করতে পারে। এরা কি করতে পারে? এরা আসলে ইলেকট্রন ত্যাগ করতে পারে। বুঝতে পেরেছো আমার কথা? কি করতে পারে? ইলেকট্রন ত্যাগ করতে পারে। এরা বিশেষ শর্ত সাপেক্ষে ইলেকট্রন ত্যাগ করতে পারে। বুঝতে পেরেছো? তো এখানে দেখো আমি তোমাদেরকে একটা জিনিস বলি, এই আলফা কণা জিনিসটা কি? আলফা কণা জিনিসটা আসলে কি? আসলে ভাই আলফা কণা জিনিসটা কি এইটা একটু আমি তোমাদেরকে বলি। দেখো ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, দেখো ভালো করে খেয়াল করো আলফা কণা জিনিসটা কি। ধরো হিলিয়াম পরমাণু, এটা আমার কাছে কি পরমাণু আছে? উত্তর হচ্ছে হিলিয়াম পরমাণু। হিলিয়াম পরমাণুর ভর কত? 4। তার আসলে প্রোটন বা পারমাণবিক সংখ্যা 2। তার মানে আমি এখান থেকে কি বলি, হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে এর এই জিনিসগুলো একটু ইনফরমেশন গুলো খুব এগুলো ভার্সিটিতে আসে। হিলিয়াম পরমাণুর ভর কত? ভর হচ্ছে 4। তার প্রোটন সংখ্যা কত? তার পারমাণবিক সংখ্যাটাই তার প্রোটন সংখ্যা। তার প্রোটন সংখ্যা হচ্ছে 2। বুঝো, ভালো করে বুঝো। তার আসলে প্রোটন সংখ্যা তো 2, তার নিউট্রন সংখ্যা কত? তার নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা। তাহলে আমরা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউট্রন পাই, ভর থেকে প্রোটন বাদ দিলে নিউট্রন, অর্থাৎ 4 থেকে 2 বাদ দিলে 2 পাওয়া যায়। খুবই ভালো কথা। বাট আলফা কণাটা কি জানো? যদি হিলিয়াম পরমাণু থেকে 2টা ইলেকট্রনকে বের করে দেয়া হয়, 2টা ইলেকট্রনকে বের করা হয়, তাহলে 2টা ইলেকট্রনকে বের করে দেয়া হলে এখানে কি ঘটনা ঘটবে বলতো? আমরা জানি যে যতগুলো ইলেকট্রন ত্যাগ করে সে ততগুলো প্লাসে পরিণত হয়। তাহলে হিলিয়াম যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে দেয়, হিলিয়াম 2 প্লাসে পরিণত হয়। কিন্তু হিলিয়াম যে 2 প্লাস, তার ভরটা কত? ভর তো ত্যাগ করছে ইলেকট্রন, দেখো ত্যাগ করছে ইলেকট্রন, ভর আগে ছিল 4, হিলিয়াম 2 প্লাসের ভর এখনো 4। আগে তো প্রোটন ছিল 2টা, সে তো প্রোটন ত্যাগ করেনি, ইলেকট্রন ত্যাগ করেছে, যার কারণে যার প্রোটন সংখ্যাটাও এখনো 2 আছে। বাট তার ইলেকট্রন সংখ্যা এখন কত বলতো? ইলেকট্রন সংখ্যা এখন কি কোনো ইলেকট্রন আছে? হিলিয়ামের মধ্যে কি ছিল? 2টাই ইলেকট্রন ছিল, 2টাই বের করে দিয়েছি। এই জায়গাটার মধ্যে কোন রকম কি ইলেকট্রন আছে? তোমরাই বলো। এই জায়গাতে হিলিয়াম 2 প্লাসে কোনো ইলেকট্রন আছে? উত্তর হচ্ছে না ভাইয়া, এখানে হিলিয়াম 2 প্লাসে কোনো ইলেকট্রন নাই। অর্থাৎ হিলিয়াম 2 প্লাসে যদি আমি বলি ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হচ্ছে 0। এখন এগুলো হিলিয়াম না। দেখো হিলিয়াম আর হিলিয়াম 2 প্লাসের ভর 2টারই 4, প্রোটন সংখ্যারও 2টারে 2, নিউট্রন সংখ্যাও 2, সব মিলে। বাট হিলিয়াম এবং হিলিয়াম 2 প্লাসের মধ্যে পার্থক্য হচ্ছে হিলিয়ামে 2টা ইলেকট্রন ছিল, কিন্তু হিলিয়াম 2 প্লাসে ওই 2টা ইলেকট্রনে নাই। বুঝতে পেরেছো আমার কথা? তাহলে দেখো এই যে জিনিসটা, যেটা এই যে হিলিয়ামে দ্বিধনাত্মক যে নিউক্লিয়াসটা, এই যে জিনিসটা দেখতে পাচ্ছো, এটাকে এখন থেকে আমরা আদর করে আলফা কণা বলে ডাকবো। এই জিনিসটাকে আমি আদর করে আলফা কণা বলে ডাকবো, আদর করে। দেখো তোমরা ওই যে দেখো না মুভিতে অনেকে আদর করে, ফ্রেন্ডরা ফ্রেন্ডদেরকে আদর করে কত নামেই তো ডাকে, রাইট? কত নামেই তো ডাকে, এই নাম ওই নাম, টুনটুনি, মুনমুনি, ঝুনঝুনি, কুনকুনি, মুনমুনি, কত নামই আসলে ডাকে। সেম একই ভাবে এই যে হিলিয়াম 2 প্লাসটা, যার আসলে ইলেকট্রন সংখ্যা, এই যে দেখো ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, এগুলো কিন্তু সবগুলো আলফা কণা। কোন কণা? আলফা কণা। কেন? আলফা কণা মানে কি? হিলিয়াম 2 প্লাস। তাহলে আলফা কণাকে চিনতে গেলে হিলিয়াম 2 প্লাস কে চিনতে হবে। তাহলে আলফাতে কতগুলো ভর আছে? তাহলে হিলিয়াম 2 প্লাসের ভর কত? 4, যার কারণে তার ভর 4। আলফাতে কতগুলো প্রোটন আছে? হিলিয়াম 2 প্লাসে প্রোটন 2, যার কারণে এর প্রোটন সংখ্যাটাও 2।
আলফা কণাতে কতগুলো নিউট্রন রয়েছে, এই দুইটা বিয়োগ করো, নিউট্রন সংখ্যা 2 পেয়ে যাবা। আলফা কণাতে কতগুলো আসলে ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রন সংখ্যা কিভাবে পাই? ইলেকট্রন সংখ্যা পাই এই যে এখানে তো কোনো ইলেকট্রন নাই, দুইটা ইলেকট্রন ছিল বের করে দিছে, যার কারণে তার ইলেকট্রন সংখ্যা 2। খুব সুন্দর করে নোট করে নাও ভাইয়া, খুব সুন্দর করে নোট করে নাও, খুব সুন্দর করে নোট করে নাও, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ আলফা কণা সম্পর্কে। পরীক্ষায় বিগত বছরের বুয়েট, মেডিকেল, ভার্সিটি অথবা বিভিন্ন বোর্ড পরীক্ষাতে দেখা গিয়েছে এই জিনিসগুলো আছে। বুঝতে পেরেছো? আলফা কণার ভর কত, প্রোটন কত, নিউট্রন কত, ইলেকট্রন কত। এই যে একজন বলছে শুধু কি হিলিয়ামকে আলফা কণা বলবো? তোমাকে মাইক দিব নুসরাত। আমি কি বললাম? আমি কি বললাম? ও বলছে শুধু কি হিলিয়ামকে বলবো। আরে তোমাকে মাইক দিব আমি। হিলিয়াম পরমাণু দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিলে কি হিলিয়াম থাকে না? হিলিয়াম 2+ থাকে। এই হিলিয়াম 2+টাকে বলা হয় আলফা কণা। সহজ হিসাব, এই হিলিয়াম 2+ কে কি বলা হয়? আলফা কণা। তুমি শুধু হিলিয়ামকে কেন বলবা? যারা বলতেছে হিলিয়ামকে আলফা কণা বলবো তাদের পিটানি ছাড়া কিছু নাই। এটারে আমি বলছি একবার আলফা কণা বলো, এটা কি আলফা কণা? হিলিয়ামটা কি? হিলিয়াম কেন আলফা কণা হবে? হিলিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করার ফলে যেটাতে পরিণত হয় সেটাকে আসলে আলফা কণা বলে। মেহেদি রিফাত বলছে হিলিয়াম কি শুধু আলফা কণা? হিলিয়ামই তো আলফা কণা না, হিলিয়াম 2+। প্রশ্নই তো হয় না বাবা। হ্যাঁ, হিলিয়ামের নিউক্লিয়াসকে আলফা কণা বলা হয়। বলে যে ভাইয়া ইলেকট্রন দুইটা কই গেল? আমরা অতিরিক্ত চাপ প্রয়োগ করে ইলেকট্রন দুইটাকে বের করে দিচ্ছি, পরিবেশের মধ্যে ইলেকট্রনকে বের করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো দেখো ভালো করে খেয়াল করো, তার মানে এটাকে কি পাবো আমরা? এটা হচ্ছে গিয়ে তোমার আলফা কণা। বুঝতে পেরেছি? তাহলে আলফা কণাতে কি হবে? আলফা কণাতে এই যে দেখো আলফা কণা, এই যে দেখো এখান থেকে আলফা কণা, এই যে দেখো এইগুলো কিন্তু এক একটা, এখান থেকে আসলে আলফা কণা নিঃসরিত হয়। এইটাও একটা আলফা কণা। এই এখান থেকে এটা একটা ধরো মেশিন যেখান থেকে আলফা কণা বের হয়, এটাও একটা আলফা কণা, এটাও একটা আলফা কণা, এটাও একটা আলফা কণা। প্রত্যেকটা আলফা কণা, প্রত্যেকটা কি কণা? আলফা কণা। আলফা কণা প্রত্যেকটা কি কণা? আলফা কণা। তার মানে প্রত্যেকটা যে আলফা আলফা কণা, এগুলো কি অন্য নামে ডাকতে পারো? অবশ্যই। এটাকে তুমি হিলিয়ামের নিউক্লিয়াস অর্থাৎ হিলিয়াম 2+ বলতে পারো। হিলিয়াম না কিন্তু, এটাকেও তুমি কি বলতে পারো? হিলিয়াম 2+ বলতে পারো। এটাকেও তুমি কি বলতে পারো? হিলিয়াম 2+ বলতে পারো। এখানে এটাকে কি বলতে পারো? হিলিয়াম 2+ বলতে পারো। এটাকে কি বলতে পারো? এটাকেও তুমি হিলিয়াম 2+ বলতে পারো। রাইট? এগুলো সবগুলোকে কি বলবা? হিলিয়াম 2+ বলতে পারো। তো এখন দেখো এমন একটা রশ্মি, মানে এমন একটা যন্ত্র যেখান থেকে আলফা কণা ভাই শুধু এটাকে নুসরাত জাহান শশী সে প্রশ্ন করেছে ভাইয়া এটাকে কেন আলফা কণা বলা হয়? আচ্ছা নুসরাত জাহান, তোমার নাম কেন নুসরাত জাহান দেয়া হলো? তোমার আব্বু আম্মু তোমার নাম কেন নুসরাত জাহান নৌশি দিল? বলো বলো বলো। নুসরাত জাহান, হ্যাঁ চার্জ হচ্ছে +2। নুসরাত জাহান তুমি বলো তোমার আব্বু আম্মু তোমার নামটা কেন নুসরাত জাহান দিল? বিজ্ঞানীরা এটার নাম দিছে আলফা কণা, তাই পড়তেছি। বুঝো নাই আমার কথা? এখন আমাকে যদি বলে এটাকে কেন আলফা কণা বলবো? বিজ্ঞানীরা দিয়েছে তাই আমাকে পড়তে হচ্ছে। আমাদের শরীরের মধ্যে কোষ আছে, এখন প্রশ্ন যদি এরকম করো ওইটার নাম কোষ কেন? বিজ্ঞানীরা দিয়েছে। এখন আরেকজন প্রশ্ন জিজ্ঞেস করেছে ভাইয়া সবগুলা নিষ্ক্রিয় গ্যাসের যদি ইলেকট্রন ত্যাগ করে সবগুলাকে বলবো? আরে গাধা, আমি কি সবগুলোর কথা বলছি? আমি কি বলেছি একবারও নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন সবগুলো ইলেকট্রন ত্যাগ করলে? না, আমি শুধু হিলিয়াম নিয়ে কথা বলতেছি। রাইট? হিলিয়াম নিয়ে কথা বলছি। তাহলে হিলিয়াম নিয়ে কথা বলে এতক্ষণ ধরে আমি কি বুঝাচ্ছি? হিলিয়াম নিয়ে। আমি কি অন্য কোনো নিষ্ক্রিয় গ্যাস নিয়ে আলোচনা করেছি? না। তার মানে আলফা কণা মানে শুধু হিলিয়ামের নিউক্লিয়াস। আলফা কণা মানে শুধু হিলিয়ামের নিউক্লিয়াস আসলে। বুঝতে পেরেছ? বুঝতে, এখানে কোন রকম ইলেকট্রন থাকে না, সব লিখে দিয়েছি। না কোনো মৌল। এই দেখো বাবা ভালো করে খেয়াল করো, আমি বললাম যে এই লোকটার নাম শামীম। এই লোকটার নাম কি? এই লোকটার নাম শামীম। হ্যাঁ, এখন তুমি যদি আমাকে বলো এই লোকটার নাম কি মিম হতে পারে? উত্তর হচ্ছে না। এই লোকের নাম কি ডিম হতে পারে? উত্তর হচ্ছে না। এই লোকের নাম কি জহিরুল হতে পারে? হ্যাঁ, জহিরুল হতে পারে। উত্তর হচ্ছে না। এর নাম কি মাহি হতে পারে? উত্তর হচ্ছে না। ভাই দেখো
আলফা কণা বলতে কি বুঝে এটা সংজ্ঞা তো দিয়েই দিলাম, যে হিলিয়ামের নিউক্লিয়াস, এর বাইরে কোনো কিছুই আলফা কণা হবে না। আলফা কণা সংজ্ঞাটা তো দিয়েই দিলাম, যে যেমন এই লোকটার নাম আমি বললাম, এই লোকটার নাম প্লিজ মিট দিস ম্যান, হিজ নেম ইজ শামীম। এখন তুমি যদি আমাকে প্রশ্ন করো এই লোকটার নামটা কি আসলে টিনা হতে পারে, জরিনা হতে পারে, একটু চিন্তা করতে হবে, একটু নিজেকেও চিন্তা করতে হবে। বুঝতে পেরেছ? এই লোকটার কি বলতো নামটা কি শামীমের জায়গায়, এখন তুমি যদি আমাকে বলো মিট দিস পারসন হিজ নেম ইজ শামীম, এখন বললা ভাই এর নাম কি মিম হবে, আমি বলবো না। এর নাম কি শামীম হবে, উত্তর হচ্ছে না। এর নাম কি ডিম হবে, উত্তর হচ্ছে না। এর নাম যে মাহি, ভাই বাকি হাজারটা নাম বলো, উত্তর না, তার নাম শামীম। তো আমি এখানে তোমাকে পরিচিত করাইছি, এইটাই হিলিয়াম, এইটাই আলফা কণা। যদি বলো অন্য যদি পরমাণু নিষ্ক্রিয় গ্যাস বলি, সে কি আসলে আলফা কণা হবে না, কারণ এইটাই আলফা কণা। যদি বলো যে অন্য কোনো পরমাণু হওয়া সম্ভব না, এইটাই আলফা কণা। আলফা কণা হওয়ার জন্য এইটাই হইতে হবে। বুঝতে পেরেছ? না, হিলিয়াম ছাড়া নাই। বুঝতে পেরেছ আমার কথা? এই জিনিসটা জাস্ট বুঝো। এই জিনিসটা থেকে এইটা এমন একটা যন্ত্র যেখান থেকে আলফা কণা, হিলিয়াম প্লাস, হিলিয়াম প্লাস মানে কি, তার এখানে দুইটা প্রোটন অথবা পজিটিভ চার্জ আছে, পজিটিভ হিলিয়াম প্লাস পজিটিভ চার্জ। এই আলোটাকে, এই যে রশ্মিটাকে আমি একটা জায়গার মধ্যে নিক্ষেপ করব, একটা জায়গার মধ্যে, এই যে দেখো এখানের মধ্যে হিলিয়াম বলছে, এই যে দেখো আলফা কণা মানে হচ্ছে এই যে দেখো হিলিয়াম থেকে আমি দুইটা, এই যে দেখো দুইটা প্রোটন, এই যে দেখো আলফা মানে দুইটা নিউট্রন দুইটা প্রোটন। এখানে দেখো চিত্রের মধ্যে দেখো হিলিয়ামে কি থাকে, এই যে আলফা কণার মধ্যে কি থাকে আসলে, যদিও বা এটা হচ্ছে হিলিয়াম 2+ হবে। এখানের মধ্যে প্রোটন থাকবে দেখো দুইটা, নিউট্রন থাকবে দুইটা। দেখো এইটাই হচ্ছে আলফা কণা। আমি একটু আগে বললাম না আলফা কণাতে কতগুলো নিউট্রন থাকে, প্রোটন থাকে, এইগুলোতে একটু আগে দেখো এই যে আলফা কণার মধ্যে দেখো প্রোটন আছে দুইটা, নিউট্রন আছে দুইটা। এইটাই দেখো এখানের মধ্যে জাস্ট ওরা ছবি আকারে বুঝিয়েছে, ছবি আকারে বুঝিয়েছে। দেখো দুইটা আছে প্রোটন, দুইটা আছে নিউট্রন, এইটাই। ইলেকট্রন তো নাই, ইলেকট্রন তো নাই। দেখছো এই যে দেখো একটা একটা দুইটা প্রোটন, একটা একটা দুইটা নিউট্রন। কেমন? এই যে ভর কত, ভর হচ্ছে এই যে দেখো ভর হচ্ছে 4, এটা আমরা পড়েছি অলরেডি। এই যে দেখো ম্যাস হচ্ছে 4, আর পজিটিভ চার্জ কত, পজিটিভ চার্জ হচ্ছে +2, এটা আমরা পড়েছি। হিলিয়াম 2+ কে আলফা কণা বলা হয়, রাইট? এই যে দেখো জিঙ্কের পাত, জিঙ্কের পাত লাগে, এটা আমরা দেখতেছি একটু পরে। এটাকে জাস্ট মনে রাখো জিঙ্কের পাত কেন লাগে। জাস্ট এটা হচ্ছে মানে জিঙ্ক সালফেটের পর্দা, যদি জিঙ্কের না জিঙ্ক সালফেটের পর্দা, হ্যাঁ জিঙ্কের পাত বলা হয় ওইটাকে, জিঙ্ক সালফেটের পর্দা লাগে। বাট কেন লাগে এটা আমরা একটু পরে বলতেছি। এই যে পর্দাটা এরকম দেখতে, কেন এরকম দেখতে, আমি এটার মধ্যে আসলে কিছু জিনিস নিক্ষেপ করব। দেখো ভালো করে খেয়াল করো, গোল্ড লাগে, যেটা আমি অলরেডি বলেছি, গোল্ড পরমাণুটা লাগে। কি কি লাগে? এই তিনটা জিনিস লাগে। এইগুলো পাতের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে। এই যে দেখো মাঝে লেড, এইটার ভিতর দিয়ে, এটার কাজটা কি, লেড, কাটা লেড, লেডের সংকেত তোমরা জানো, এটা হচ্ছে লেড। বুঝছো? একটা পরমাণু, একটা পরমাণু, সেই লেড লাগে। লেডটা কেন লাগে এটা আমি তোমাদেরকে বুঝাচ্ছি। এই যে দেখতেছো না এটা লেড, এই ফাঁকা, এই যে দেখো এই যে আমার ফাঁকা জিনিসটা দেখতে পাচ্ছো তোমরা, এই যে ধরো এই সাইড দিয়ে রশ্মি ঢুকে এই সাইড দিয়ে বের হয়ে যাবে। দেখো রশ্মিটা এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বেরিয়ে যাবে। তো রশ্মিটা যদি বেরিয়ে যাইতে হয় বা রশ্মির একটা ডাইরেকশন দরকার, সো ওই ডাইরেকশনের জন্য এরকম যাতে উল্টাপাল্টা রাস্তায় না যায়, ওই যে আলফা কণাটা আমরা কিছুক্ষণ পর দেখবা আলফা কণা ছেড়ে দিব। কোন কণা? আলফা কণা। আলফা কণা বা হিলিয়ামের নিউক্লিয়াস, সে যাতে এরকম এরকম হচ্ছে রাস্তা দিয়ে বেরিয়ে যায়, যার কারণে আসলে এরকম লেড লাগে। এই যে দেখো এই ডাইরেকশন বরাবর যাতে চলে যায়। তো দেখো এই যে দেখো আমি দেখাই দিচ্ছি, এই যে ভিতর দিয়ে চলে গেল। বুঝতে পেরেছো? এই যে ভিতর দিয়ে চলে গেল। তো যাই হোক, এই যে দেখো এই জিনিসটা দিয়ে উনি কি পরীক্ষা করতে চাইছে, এই যে দেখো ভালো করে খেয়াল করো। এই যে দেখো উনি আসলে এখান থেকে, আমি এইটা আসলে এই চিত্রটা আমি তোমাদেরকে একটু আলাদাভাবে আর্ট করিয়ে দেখাই। ধরো তোমার কাছে গোল্ড পরমাণু আছে, কি আছে? গোল্ড পরমাণু আছে। চিন্তা করো কি কি লাগছে আমাদের প্রথম থেকে, তিনটা জিনিস। একটা হচ্ছে গোল্ড পরমাণু, একটা হচ্ছে গোল্ড পরমাণু বা গোল্ডের পাত। তো গোল্ডের পাতের মাঝখানে কি আছে? মাঝখানে আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি চার্জ বিশিষ্ট বলো? নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, চারপাশে ইলেকট্রন আছে, কোনো প্যারা নাই। দেখো এই যে চারপাশ দিয়ে দেখতেছো না, চারপাশ দিয়ে, এর চারপাশ দিয়ে আসলে বেসিক্যালি আমরা জিঙ্ক সালফেটের পর্দা ব্যবহার করব। এই যে
এর চারপাশ দিয়ে বেসিক্যালি আমরা কি ব্যবহার করব, জিঙ্ক সালফেটের পর্দা, যাতে হচ্ছে কি আমরা এখানে কিছু একটা নিক্ষেপ করতে যাচ্ছি। কি নিক্ষেপ করতে যাচ্ছি তোমরা অলরেডি হয়তো বুঝতে পেরেছো, আলফা কণা এখানে নিক্ষেপ করব। বুঝতে পারছো? এখন আমরা কি করব এখানের মধ্যে, দেখো ভালো করে খেয়াল করো, এই জায়গার মধ্যে আমরা কি করব, একটা যন্ত্রের সাহায্যে, একটা বক্স, আমাদের কাছে একটা যন্ত্র বক্স থাকবে যেখান থেকে আমরা আলফা কণা নিক্ষেপ করব, যেখান থেকে আমরা কি নিক্ষেপ করব, আলফা কণা। এখন তুমি চিন্তা করো, আলফা কণা যদি এখান থেকে আমি নিক্ষেপ করি, এটা ধরো আলফা কণার একটা বক্স যেখান থেকে অনেক আলফা কণা বেরোবে। আলফা কণাটা কোন চার্জ বিশিষ্ট বলো তো? আলফা কণাটা কি পজিটিভ নাকি নেগেটিভ বলো? আমি যদি এখানের মধ্যে এই আলফা কণাটা নিক্ষেপ করি এভাবে, দেখো ভালো করে খেয়াল করো, আমি আলফা কণাটাকে এখান থেকে নিক্ষেপ করলাম, তাহলে আলফা কণাটা এখান থেকে বেরিয়ে গিয়ে এখানে চলে আসবে। ভালো করে খেয়াল করো, আলফা কণা আমি এইভাবে নিক্ষেপ করলাম, এই সোজাসুজি বরাবর গিয়ে এখানে যাবে এবং সে হচ্ছে হয়তো বা প্রতিসরিত হবে। কিন্তু দেখো আলফা কণা, বুঝছো, কিন্তু আলফা কণাকে আমি নিক্ষেপ করতেছি, যুদ্ধ শুরু হয়ে গেছে। এটা কি কণা? আলফা কণা। আলফা কণা কি হয়? পজিটিভ চার্জ বিশিষ্ট হয়, হিলিয়ামের দ্বিধনাত্মক নিউক্লিয়াস চার্জ। আলফা কণা মানে পজিটিভ চার্জ। আলফা কণা মানে কি? পজিটিভ চার্জ। এই পজিটিভ চার্জ গুলো গিয়ে এই জায়গাগুলোতে বাড়ি খাবে এবং উজ্জ্বল রশ্মি সৃষ্টি করবে। বুঝতে পেরেছ? এখানে বাড়ি খাবে, খুবই ভালো কথা। বাট যদি কখনো এরকম হয়, যদি কখনো এরকম হয় আলফা কণা পজিটিভ, এ গিয়ে যদি এখানে গিয়ে বাড়ি খায়, এ কি যাইতে পারবে বলো? তুমি আমাকে বলো, আমাকে একটা কথা বলো। পজিটিভ চার্জ সবসময় পজিটিভকে কি করে? পজিটিভ চার্জ কি, পজিটিভ চার্জকে ধরো পজিটিভ এখানে চার্জ আছে, এখানে আরেকটা পজিটিভ চার্জ আছে, এদের মাঝখানে কি বিকর্ষণ হবে নাকি আকর্ষণ হবে বলো তো? পজিটিভ পজিটিভ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। তো এইভাবে যদি একটা চার্জ এখান থেকে এভাবে চলে যায়, এভাবে যায়, যাওয়ার পরবর্তীতে কি হবে? এখানে আলফা কণা মানে কি? আলফা কণা মানে হচ্ছে পজিটিভ চার্জ। আলফা কণা যাওয়া মানে কি? এখানের মধ্যে আলফা কণা যাওয়া মানে কি? দুইটা পজিটিভ চার্জ গেছে। তো গিয়ে কি এই নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াস পরস্পরের সাথে বাড়ি খাবে কিনা? আমাকে জাস্ট এটার উত্তর দাও। বাড়ি খাবে কি খাবে না বলো? বাড়ি খাবে কি খাবে না? তোমরাই বলো, তোমরাই বলো। এটাকে আমি আর একটু বাড়াই দিই, একটু বাড়াই দিই, তাহলে হয়তো বা সুবিধা হবে। বলো, বাড়ি খাবে কি খাবে না বলো? বাড়ি খাবে কি খাবে না? অবশ্যই বাড়ি খাবে। বাড়ি খাওয়ার পরবর্তীতে এই জিনিসটা কি হবে? এই জিনিসটা দেখো এখান থেকে ফিরে এসে এই জায়গায় লাগবে, এই জায়গায়, এই জায়গায় লাগবে। এইটাই হচ্ছে ওনার কনসেপ্ট, যে ভাই আমি যদি একটা পরমাণুর মধ্যে, কি পরমাণু? উত্তর হচ্ছে গোল্ড পরমাণু। এটা হচ্ছে গোল্ডের মানে জাস্ট পাতলা একটা স্তর ব্যবহার করছে, এটা হচ্ছে গোল্ড পরমাণু। কি পরমাণু? গোল্ডের পরমাণু। কিসের পরমাণু? উত্তর হচ্ছে গোল্ডের পরমাণু। কিসের পরমাণু? উত্তর হচ্ছে গোল্ডের পরমাণু। সহজ হিসাব, সহজ সোজা সাপটা হিসাব, সেটা হচ্ছে আমাদের এই জায়গার মধ্যে যে গোল্ডের পরমাণুটা আছে, এই যে দেখো, দেখো আলফা কণা আছে, ভালো করে বুঝছো। আলফা কণাটা যখন আমি নিক্ষেপ করব, ওনার প্রশ্ন, রাদারফোর্ড চিন্তা করলো, রাদারফোর্ড চিন্তা করলো যে ভাইয়া আমি যে আলফা কণাটা নিক্ষেপ করলাম, এটা এখান থেকে এখানে কেন ফিরে আসলো? কেন ফিরে আসলো? বাকিগুলো তো মানে উনি তো জানে না এখানে নিউক্লিয়াস, আমি না জানি এখানে নিউক্লিয়াস আছে, তুমি না জানো এখানে নিউক্লিয়াস আছে, রাইট? তুমি জানো নিউক্লিয়াস আছে, আমি জানি নিউক্লিয়াস আছে। উনার মাথায় প্রশ্ন হইলো আলফা কণা যে আমি নিক্ষেপ করলাম, আলফা কণা যে আমি নিক্ষেপ করলাম, সবগুলাই তো পিছনে গিয়ে হিট করে, সবগুলাই তো পিছনে গিয়ে হিট করে, কিন্তু 20,000টার মধ্যে, প্রতি 20,000টার মধ্যে একটা মাত্র ফিরে আসে সামনের দিকে। ওনার মাথায় প্রশ্ন হইল নিশ্চয়ই এখানে কোনো একটা ঝামেলা আছে, নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে, হয়তোবা আলফা কণা তো পজিটিভ চার্জ, নিশ্চয়ই মাঝখানে কোনো পজিটিভ চার্জ যুক্ত কিছু আছে যার কারণে জিনিসটা বিকর্ষিত হয়ে এখানে আসতেছে। তখন তিনি চিন্তা করলেন পরমাণুর কেন্দ্রে নিশ্চয়ই নিউক্লিয়াস নামে বা পজিটিভ চার্জ বিশিষ্ট কিছু আছে, যার নাম উনি আসলে নিউক্লিয়াস দিলেন। কথা কি বুঝতে পেরেছ? বলো দেখি, বুঝছো কিনা? বুঝছো কিনা? ওনার ধারণাটা কোথায় থেকে আসছে? উনি প্রোটন আবিষ্কার করছে, নিউক্লিয়াস, এইটার নাম দিছিল নিউক্লিয়াস।
গুণ ছিল আসলে ভাইয়া, মানে উনি আসলে, তুমি মানে এইটা হচ্ছে তোমরা পরমাণুর সংখ্যা বের করো না, 9-10 পড়েছো না, পরমাণুর সংখ্যা বের করা। ধরো ধরো তোমার হচ্ছে 1 লিটার সোডিয়াম, ধরো 1 লিটার সোডিয়াম এর ভর কত, অথবা অণুর সংখ্যা কত, এগুলো পড়ছো না? অণুর সংখ্যা বের করার সূত্র পড়ছো না? ওইখান থেকে যে এন সমান সমান W/m 9-10 ছিল, এইচএসসি তেও পারবা। V/22.4 সমান সমান n ডিভাইডেড বাই 6.02। যারা ফাঁকিবাজি করো নাই তাদের মনে আছে নিশ্চয়। এই যে এই সূত্র অ্যাপ্লাই করছিল, এই সূত্রের মাধ্যমে উনি মনে রাখছিল। এই সূত্রের মাধ্যমে এই যে এখানে n হচ্ছে পরমাণুর সংখ্যা, এই যে n হচ্ছে পরমাণু সংখ্যা, উনি এই সূত্রের সাহায্যে বের করছে। n হচ্ছে পরমাণু সংখ্যা। এখান থেকে তুমিও বের করতে পারবা চাইলে, তুমি কতগুলো নিক্ষেপ করতেছো। বুঝতে পেরেছ? চলো চলো আমরা কিছু জিনিস বোঝার চেষ্টা করি, আমরা কিছু জিনিস বোঝার চেষ্টা করি অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে, চলো আমরা টিভি দেখি। এই যে দেখো, ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে কল্পনা করো এখানের মধ্যে কল্পনা করো এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা কি? এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। এটাকে কি বলেছি? এটাকে একটা নিউক্লিয়াস বলেছি। বাহির থেকে তুমি কিছু জিনিস নিক্ষেপ করো, এই যে দেখো, এই যে বাহির থেকে এখানের মধ্যে আমরা প্রোটনটা, এই যে প্রোটনটা নিক্ষেপ করতে পারি, প্রোটনটাকে নিক্ষেপ করতে পারি। তো আমরা পজিটিভ চার্জ যদি নিউক্লিয়াসের দিকে নিক্ষেপ করি, আমরা পজিটিভ চার্জ যদি নিউক্লিয়াসের দিকে নিক্ষেপ করি তাহলে কি হবে? বিকর্ষিত হবে না? এখানে বলো বিকর্ষিত হবে কিনা? চলো দেখি, চলো আমরা একটু প্লাম পুডিং এর মডেল, এই যে সোলার সিস্টেম মডেল, এই যে এখানে এটা আসলে বোঝা যাচ্ছে না, আমরা অন্য কিছুকে আসলে কল্পনা করি। ধরো এটা একটা নিউক্লিয়াস, এখানের মধ্যে আমরা এখন আলফা কণা নিক্ষেপ করব। এই যে দেখো, দেখো তো বিক্ষিপ্ত, আমি একটু যদি নরমাল করে দেই, দেখো যদি এই সোজা বরাবর যায় কোনো কিছু, দেখো মনোযোগ দিয়ে দেখো একটু, এই যে দেখো ফিরে আসতেছে, এই যে এই যে বাড়ি খাচ্ছে, এখানে দেখো বাড়ি খাচ্ছে কিছু একটা, অনেক জিনিস পিছন বরাবর, এই যে দেখো চিন্তা করতে পারো এটা হচ্ছে জিঙ্ক সালফেটের পদ্মা, এই জিঙ্ক সালফেটের পদ্মা। এখান থেকে আলফা কণাগুলো আসার পর দেখো এই যে বাড়ি খাচ্ছে, দেখো এই যে বাড়ি খাচ্ছে, বাড়ি এই দেখো ঘুরে যাচ্ছে। দেখো তো বুঝতে পারতেছো কিনা? বলো দেখি বুঝতে পারতেছো কিনা? বলো 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 দেখি বুঝতে পারতেছো কিনা? এই যে দেখো বাড়ি খাচ্ছে, আমি যদি আরো স্লো করে দেই, ভাই বাড়িটা আরো স্লোলি দেখান, এই যে দেখো, এই এটা তো আমি, ও আল্লাহ, চলো এই যে দেখো, এটাকে দেখেন, এই যে দেখো স্লো স্লো, এই যে বাড়ি খাইলো, এই যে এই যে এই যে আসতেছে, এই যে বাড়ি খাইলো, এই যে দেখো, এই যে এই যে এই যে বাড়ি খেয়ে আসতেছে, এই যে দেখো, এই যে বাড়ি খাইছে, এই যে দেখো। এই জিনিসটাকে আমরা কালারটাকে এই যে শক্তি অনুসারে চেঞ্জ করতে পারি। দেখো শক্তি অনুসারে এটাকে চেঞ্জ করা যায়, এই যে দেখো কালার, এই যে দেখো বাড়ি খেয়ে ফিরে আসতেছে, এই যে দেখো, এই যে দেখো, এই যে খাইলো খাইলো খাইলো, পাশ দিয়ে ঘেসে গেছে একটু, এই যে দেখো, পাশ দিয়ে ঘেসে গেছে, এই দেখো এইগুলো লাগবে, এই যে দেখো, এই যে দেখো দেখো দেখো, মানে গেমের মতো মনে হচ্ছে না? এরকম একটা গেম খেলেছিলাম, এরকম গেম খেলেছিলাম কিন্তু, রাইট? গেম আমরা ছোট্টবেলা গেম খেলছিলাম এরকম, কেউ খেলছিলা বলো তো? হ্যাঁ, মাঝে মাঝে যেটা সোজা বরাবর যাচ্ছে সেটা বিকর্ষিত হয়ে ফিরে আসতেছে। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? এইটাই হচ্ছে জিনিস। তুমি চাইলে হচ্ছে তুমি যে কোনোটাতে ট্রাই করতে পারো। এখানে ধরো বোর পরমাণু মডেলও এই এক্সপেরিমেন্টটা করতে পারো। এই যে দেখো মাঝখানে নিউক্লিয়াস, দেখো এখানে 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 কেউ আয় বাবা, কেউ একটা বাড়ি খা। বোর পরমাণু মডেলে কিন্তু বলছে ইলেকট্রন গুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে, মনে আছে অনেকেই? বোর পরমাণু মডেলে কি বলছিল বোর? যে বৃত্তাকার কক্ষপথে আসলে ইলেকট্রন গুলো ঘূর্ণায়মান থাকে। সাইড দিয়ে যাচ্ছে রে, কেউ গায়ের মধ্যে লাগে না। বোর পরমাণু মডেলে কেউ ঝামেলাই করতেছে, সাইড দিয়ে গেল। বুঝছো? দেখো আমরা আসলে ভালো একটা জিনিস দেখি, এই যে দেখো, এই যে ইলেকট্রন গুলো এভাবে ঘুরতেছে। যেটাই হোক,
এই যে দেখো এটার সাথে বাড়ি খেলেই ঘুরে আসতেছে, একটু নরমালি দেখো। এই যে দেখো এইটার সাথে, এই যে প্রোটনটার সাথে বাড়ি খেলে দেখো জিনিসটা ঘুরে আসে। ওই দেখো তো ধরতে পারতেছো কিনা, এই যে ভিতর নিউক্লিয়াসের ভিতরে এটা হচ্ছে প্রোটন মানে পজিটিভ চার্জ, এইগুলো হচ্ছে পজিটিভ চার্জ দিচ্ছি। দেখো যে আসলে এটার সাথে বাড়ি খাচ্ছে, ওই যে দেখো একটা ঘুরে যাচ্ছে। দেখো যে বাড়ি খাবে সে, মানে এটা আসলে সব ক্ষেত্রে আসলে তুমি এখানে তো এটা তো আসলে জাস্ট বোঝানোর চেষ্টা, কিছু তো আসলে একটু ইয়া থাকবে, সবগুলো পারবে না। দেখো এইটা, এই যে দেখো ঘুরে গেল, দেখো 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 দেখো, এই যে দেখবা হচ্ছে এই যে দেখো ঘুরে চলে গেছে। দেখো এই যে দেখছো দেখছো দেখছো, সবগুলোতে কিন্তু এরকম হবে না। এটা যেহেতু রাদারফোর্ড পরমাণু মডেল, আমরা রাদারফোর্ড পরমাণু মডেলে এটা একদম হুবহু, এই যে এইটা হচ্ছে বেসিক, এটা তোমরা গেলে ফেটে যাওয়া। কিভাবে এটা তোমরা সবাই চাও এটা প্র্যাকটিস করতে, তোমরা সবাই চাও যে এটা নিজেরাও প্র্যাকটিস করো, চাও তোমাদেরকে আমি শিখাই। তোমাদের হাতের সামনে ল্যাপটপ ইয়া থেকে বের হয়ে যায় না, এরকম একটা ইন্টারফেস থাকে, রাইট? এরকম ইন্টারফেস থাকে, তোমরা ক্রোমে গেলে এরকম একটা ইন্টারফেস পাবা, রাইট? তুমি এখানে গেলা, যাওয়ার পরবর্তীতে ফেট লিখে সার্চ দিবা। কি লিখে সার্চ দিবা? কি লিখে সার্চ দিবা? PHET, এটা লিখবা, ফেট। PH, এই যে আমার কাছে শিখে নাও, এই ফেটে গেলাম, পেট না কিন্তু ফেট, ফেটে গেলাম। যাওয়ার পরবর্তীতে প্রথমটাতেই যাবা, যাওয়ার পরবর্তীতে এরকম দেখবা, দেখো ফিজিক্স চাইলে ফিজিক্স আছে, ম্যাথস আছে, কেমিস্ট্রি আছে, অন্য সাবজেক্ট গুলো আছে। চাইলে এই যে দেখো বায়োলজির যদি তুমি বিভিন্ন কোষ টোষ এগুলো নাড়াচাড়া করে দেখতে চাও, বা এই যে দেখো বিভিন্ন জিনিসপত্র, এই যে দেখো বায়োলজির বিভিন্ন জিনিসপত্র আছে, মলিকিউল টলিকিউল, হ্যাঁ অনেক কিছু আছে, কালার ভিশন থেকে শুরু করে বায়োলজির আছে। বাট আমরা বায়োলজিতে না যাই, আমরা হচ্ছে গিয়ে থাকি হচ্ছে কেমিস্ট্রিতে। সো এরকম ইন্টারফেস আসলে তোমার মোবাইল টোবাইল সবকিছুতেই দেখতে পারো। কেমিস্ট্রিতে যাবা, কেমিস্ট্রিতে যাওয়ার পর এরকম অনেক কিছু আছে, এখানে অনেক এক্সপেরিমেন্ট আছে। বাট আমরা পরমাণুর মডেল সম্পর্কে জানার চেষ্টা করতেছি, রাইট? কি সম্পর্কে জানার চেষ্টা করতেছি? পরমাণুর মডেল। সো যখন দেখবে এরকম অনেকগুলো জিনিস আসবে, এগুলো অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে পারো, স্পেকট্রোস্কোপি, তারপর গ্যাসের প্রপার্টিস, স্টেট অফ ম্যাটার্স বা মলিকুল প্রপার্টিস, অ্যাটমিক হচ্ছে ইন্টারঅ্যাকশন, স্টেট অফ ম্যাটার্স, অনেক কিছু আসলে। এই যে দেখো রাদারফোর্ডের, এই যে দেখো রাদারফোর্ড শিল্ডিং, দেখো স্কেলেটিং, দেখো এখানে যদি আমরা যাই, দেখো রাদারফোর্ডে গেলাম, দেখো ভালো করে খেয়াল করো রাদারফোর্ড, আজকে যেহেতু রাদারফোর্ড পরমাণু মডেল পড়াচ্ছি, দেখো রাদারফোর্ড পরমাণু মডেল চলো। এই যে দেখো আমরা, উনি রাদারফোর্ড আসলে কয়টা দিছিল? দুইটা। একটা দিছিল রাদারফোর্ডের পরমাণু মডেল, আর একটা হচ্ছে পাম পুডিং মডেল। পাম পুডিং মডেল আমরা পড়লাম না, প্লাম পুডিং, পাম তো না, প্লাম পুডিং, পাম না, প্লাম পুডিং মডেল, রাইট? সো দেখো এইগুলো কিন্তু সবার হোমওয়ার্ক থাকবে আজকে, এগুলো কিন্তু আজকে সবার হোমওয়ার্ক থাকবে। সবাই নিজে নিজে বাসায় প্র্যাকটিস করে স্ক্রিন শেয়ার করে গ্রুপে শেয়ার করবা যে কেমন লাগতেছে আসলে তোমাদের এই জিনিসগুলো করতে, রাইট? এই যে দেখো রাদারফোর্ড পরমাণু মডেলে চলে গেলাম। এই যে দেখো এইটা কি, এই যে দেখো, এই যে ভালো করে খেয়াল করো, আলফা পার্টিকেল। দেখো এখানের মধ্যে আমি কিছু জিনিস দেখানোর বা বোঝানোর চেষ্টা করি। দেখো আমরা আলফা পার্টিকেল পড়ছি না, এই যে এই মেশিনটা থেকে, এই মেশিনটা থেকে আলফা কণা নিঃসরিত হবে, আমি একটু পরে দেখাবো। এটা হচ্ছে ওই যে পদ্মা, এই যে দেখো, এই যে এটা কিন্তু হচ্ছে লেড সালফেট না, এটা হচ্ছে গোল্ডের পদ্মা, গোল্ড, বুঝতে পেরেছো? গোল্ড, যেখানে গিয়ে আসলে এই জিনিসটা হিট করবে। সো আমি এই জিনিসগুলো মুছে দেই, এই জিনিসগুলো মুছে দেই। দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে দেখো ভালো করে খেয়াল করো, দেখো ভালো করে খেয়াল করো, এই যে ভিতরের জিনিসগুলো দেখতেছো সেইগুলো হচ্ছে গোল্ড পরমাণু। এই পরমাণুর মাঝখানের যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছো, এই জিনিসগুলো হচ্ছে এর নিউক্লিয়াস। এই যে এটা হচ্ছে এর নিউক্লিয়াস, এটা হচ্ছে তার নিউক্লিয়াস, এটা হচ্ছে তার নিউক্লিয়াস। কারণ গোল্ড তো অনেক বড় একটা পাত, এখানে তো অনেকগুলা গোল্ড পরমাণু আছে। ব্যাপারটা বুঝো, তুমি একটু বুঝার চেষ্টা করো। সেটা হচ্ছে আমরা যখন পড়ছিলাম, আমরা যখন পড়েছিলাম এখানের মধ্যে, এই যে আমরা তো একটা পরমাণু দিয়ে বোঝার চেষ্টা করেছি, বাট এই পাঁচটা, এটা যে গোল্ডের পড়েছিলাম আমরা, এই গোল্ডে কিন্তু অনেকগুলা গোল্ড পরমাণু আছে। যে আমি যে রশ্মিটা নিক্ষেপ করব, এখানের মধ্যে কিন্তু অনেকগুলা গোল্ড আছে, যেহেতু স্বর্ণের একটা পাত নেওয়া হয়েছে। কি নেওয়া হয়েছিল? স্বর্ণের পাত, এই যে গোল্ডের পাত, এই গোল্ডের পাতের মধ্যে কিন্তু অনেকগুলো গোল্ড ছিল। মানে এই যে দেখো, এটা এই যে গোল্ডের পাত, দেখো ভালো করে খেয়াল করো, এই যে গোল্ডের মধ্যে কিন্তু অনেক ছিল, অনেক, এইউ 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 এইউ, যার কারণে আসলে এখানের মধ্যে কি করা হয়েছে, এখানের মধ্যে অনেকগুলো দেখানো হয়েছে, অনেকগুলো গোল্ড। এখানে একটা গোল্ড, এখানে একটা গোল্ড, এখানে গোল্ড, এখানে গোল্ড। খুবই ভালো কথা। এখন আমরা কি করব? আলফা কণা নিক্ষেপ করি এখানে। এই যে দেখো আলফা কণা যাচ্ছে, এই যে দেখো এইগুলো আলফা কণা, ভালো করে খেয়াল করো। এগুলো কি কণা? এগুলো সংখ্যাটা একটু আমি বাড়িয়ে দিই। দেখো
এই যে দেখবা একটু মাঝখানে খেয়াল করবা এরা কি করে জানো, এরা আসলে এই যে এখানে গেলে এই যে দেখো সরে যাচ্ছে, দেখো এইটাকেই খেয়াল করো শুধুমাত্র। এখানে যদি একটাতে ফোকাস, এই যে দেখো ঘুরে গেল, একটা এই যে একটাতে ফোকাস করো অথবা এটাতে ফোকাস করো, দেখো এই যে একটু সাইড হয়ে গেল, বাকিগুলো সোজা যাচ্ছে। এই যে দেখো এটার সাথে বাড়ি খেয়ে এই যে চলে আসলো, এই যে দেখো বাড়ি খেয়ে চলে আসলো, এই যে দেখো এটাও বাড়ি খেয়ে এই পাশে চলে গেল। হ্যাঁ এই যে দেখো আবার দেখো এই যে বাড়ি খেয়ে ওই পাশে চলে গেল, এই যে দেখো বাড়ি খেয়ে এই পাশে চলে আসলো, এই যে বাড়ি খেয়ে এই পাশে চলে যাচ্ছে। রাইট রাইট, আমি একটু এনার্জিটা ম্যাক্সিমাম করে দেই যাতে জোরে জোরে দৌড়াতে পারে। দেখো তোমরা একটু দেখো, এই নাম্বারটা একটু বাড়িয়ে দিই, দেখো এটা নিজেরাই প্র্যাকটিস করবা ভাই, আগেরটা তো বড় দেখালাম। বুঝেছ? ঠিক আছে, জাস্ট নিজেরা প্র্যাকটিস করবা। চাইলে তুমি হচ্ছে এখানেও প্র্যাকটিস করতে পারো, এই যে দেখো এখানের মধ্যে এটা নিউক্লিয়াস, আলফা কণা গিয়ে বাড়ি খেয়ে ফিরে আসতেছে, এটা বড় আছে, এটা ইজিলি বোঝা যায়। এটাতে একটা আসলে পরমাণু দিয়ে আমরা চেষ্টা করেছি। তুমি চাইলে এখানেও ট্রাই করতে পারো, এই এই কালার গুলো চেঞ্জ করতে পারো, জিনিসগুলো যে বাড়ি খাচ্ছে জিনিসগুলো ফাস্ট করে দিতে পারো, এটা তুমি করতে পারো। এই যে দেখো বাড়ি খেয়ে ফিরে আসতেছে কিভাবে, বাড়ি খেয়ে কিভাবে ফাস্ট আকারে ফিরে আসতেছে, এই জিনিসটাই চিন্তা করতে পারো। এখানের মধ্যে অনেকগুলো পরমাণুর মধ্যে দিয়ে তো যার কারণে জিনিসটা ছোট দেখাচ্ছে, বাট তুমি তুমি এখানে করতে পারো। এইগুলো কিন্তু আসলেই মজা, তুমি নিজে থেকে এখানের মধ্যে ট্রাই করতে পারো। এখানের মধ্যে হচ্ছে কি এই যে দেখো ভিতরে প্রোটন বা নিউক্লিয়াস আছে, যারা যারা চালাক তারা কিন্তু আমার সাথে করে ফেলেছে, বুঝতে পেরেছো? এই যে এখানে কি আছে, এই যে এক্সপেরিমেন্টটা করার সময় উনি ভাবছিল যে এখানে কি আছে, এমন ভিতরের মাঝখানে কি আছে, উনি এই জিনিসগুলো নিক্ষেপ করছিল, কিছু জিনিস ফিরে আসছিল। তো যার কারণে উনি আসলে ভাবছে যে আসলে পজিটিভ চার্জ যুক্ত কিছু জিনিস আছে এখানে। এই তো এই তো জিনিস। হ্যাঁ এই যে তুমি চাইলে এখানে নিক্ষেপ করতে পারো। তো যাই হোক, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। এই তোমাদের হোমওয়ার্ক আজকে বুঝতে পেরেছো বলো? তোমরা চাইলে অন্যগুলো প্র্যাকটিস করতে পারো। তোমাদের হোমওয়ার্ক কি বুঝতে পেরেছো? তোমাদের হোমওয়ার্ক খুবই সোজা হোমওয়ার্ক। সেটা হচ্ছে সেটা হচ্ছে ভাইয়া এইটা কিভাবে আসলে করছিল এই জিনিসটা। এই যে দেখো এইগুলো আসলে এত প্যারা খাওয়ার কিছু না, এই যে এইগুলো জাস্ট একটু আগে যে আমি জাস্ট একটা দিয়ে দেখিয়ে দিলাম, বাকিগুলো দেখো এই যে দেখো এই যে এখানে যায়, বাকিগুলো ভিতরে ঢুকে যায়, একটা মাত্র ফিরে আসে। এই যে দেখবা এখানে এই যে দেখো পরমাণুর মধ্যে একটা মাত্র ফিরে আসবে। কেন? এই যে যারা আসলে এই যে আকার টাকার জানতে চাইছো, এই আকার টাকার আছে, এগুলো পড়বো আমরা ক্লাসের মধ্যে। কোনটার আকার কতটুক, আলফা কণার আকার কতটুক, নিউক্লিয়াসের আকার কতটুক, গোল্ডের পদ্মার আকার কতটুক, এইগুলো হচ্ছে আমরা পড়বো ইনশাআল্লাহ। এটা করো দেখি। রাদারফোর্ড, দেখো একটা প্রশ্ন আমি তোমাদেরকে পড় দিই। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কোন পদার্থের প্রলেপ যুক্ত পদ্মা ব্যবহার করা হয়? আমি একটু দেখি তো কে বলতে পারো। ঢাকা বোর্ডে এসেছিল একটা প্রশ্ন। দেখি কে কে পোলে উত্তর দিতে পারো, কেউ কমেন্টে উত্তর দিও না। করো করো করো, তাড়াতাড়ি করো।
ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড বাচ্চা কাচ্চারা, তোমরা ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছো। এটা কিন্তু অলরেডি আমি বলেছিলাম, দেখো এখানের মধ্যে দেখো, আমি অলরেডি বলেছি, এই যে দেখো আমি তোমাদেরকে লিখেও দিয়েছি, দেখো একটু, এই যে দেখো, এই যে এই যে এই যে এই যে এই যে দেখো আমি লিখে দিয়েছি, দেখো জিঙ্ক সালফেটের পর্দা, পর্দা কথাটা লিখেও দিয়েছি। এই জিনিসগুলো মনে রাখতে হবে, কোন কণা ব্যবহার করা হইলো, তার ভর কত, কোন পরমাণুটা ব্যবহার করা হলো, কিভাবে করা হলো, এই জিনিসগুলো মনে রাখতে হবে। এগুলো কিন্তু ক্লাসে যদি একটু জাস্ট মনোযোগ দাও, বাইরে আর কিচ্ছু লাগবে না। তার পরবর্তীতে বলছে এটা 9-10 এর একটা এমসিকিউ, তবু তোমাদের বোর্ড পরীক্ষায় আসে, পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করছিল। দেখি 9-10 এর পড়াশোনা তোমাদের মনে আছে কিনা, বলো দেখি, দেখি 9-10 এর পড়াশোনা তোমাদের মনে আছে কিনা, আমি একটু দেখি আসলে আজকে। পর্যায় সারণীর কতগুলো কোন গ্রুপ মুখস্থ করবো? আচ্ছা, পর্যায় সারণীর প্রথম 40টা মৌলের নাম মুখস্থ করো, এছাড়া শুধুমাত্র মানে 30টা মৌলের নাম মুখস্থ রাখলে হয়, প্যারা নাই। এছাড়া গ্রুপ 1 এর মৌল, আবার এখানে কাহিনী আছে, গ্রুপ 1 এর মৌল কোনগুলো এগুলো মুখস্থ রাখতে হবে। গ্রুপ 2 যেমন হচ্ছে গ্রুপ 1 এর মৌল আমি বলি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ফেরেন্সিয়াম, সিজিয়াম, এই মৌলগুলো মুখস্থ রাখতে হবে এভাবে। তারপর বেরিলিয়াম, তারপরে গ্রুপ 2 এর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, এগুলোর নাম এভাবে মনে রাখতে হবে। বুঝতে পেরেছো আমার কথা? সো অনেকগুলোই মনে রাখতে হবে আসলে। সো ওই আমরা পড়বো ক্লাসের মধ্যে কিভাবে সহজে তুমি মনে রাখতে পারো ইনশাআল্লাহ। ঠিক আছে, ভেরি গুড। এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু, এইটা 9-10 এর পড়াশোনা, যদি তবুও 100 জনে প্রতি হচ্ছে গিয়ে তোমার প্রায় 100 জনের মতো উত্তর ভুল করেছো। এই যে দেখো, এই যে সোলার সিস্টেম, এই যে দেখো ইলেকট্রনের নিউক্লিয়াসের চারপাশে রাদারফোর্ড কিভাবে ঘুরবে, এই যে দেখো ইনি এই যে এভাবে আসলে কল্পনা করছিল, এই যে সৌরজগতের সাথে তুলনা করছিল, এই জন্য তার মডেলটাকে সোলার সিস্টেম মডেলও বলা হয়। এইগুলো কিন্তু পারা উচিত। বুঝতে পেরেছো আমার কথা? এই যে সৌর মডেল বা সোলার সিস্টেম মডেল, উনি মাঝখানে সৌরজগতের একদম মাঝখানটাকে চিন্তা করছিল নিউক্লিয়াস হিসাবে, চারপাশে গ্রহগুলোকে চিন্তা করছিল ইলেকট্রন হিসাবে। এগুলো 9-10 এ পড়ে এসেছো, রাইট? এই যে দেখো এভাবে আসলে উনি আসলে এক্স্যাক্টলি এভাবে চিন্তা করছে, এই যে এইগুলো ইলেকট্রন হিসাবে চিন্তা করছে, রাইট? পরের গুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, সামনে আরো বোর পরমাণু মডেল আছে, এগুলো জাস্ট আমি তোমাদেরকে একটু বেসিক ধারণা দিলাম। এই যে এইগুলো কক্ষপথ গুলো, কতগুলো কক্ষপথ হতে পারে পারে এইগুলো ইনশাআল্লাহ নেক্সট মাস থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। আমরা এই যে এই ইলেকট্রন গুলো কিভাবে থাকে, আমি একটু আগে বললাম না, ইলেকট্রন গুলো আসলে ইলেকট্রন বলতে কিছু না, ইলেকট্রন মেঘ, ওইগুলোর জন্য এইগুলো বুঝতে হবে, এই যে অরবিটাল গুলো বুঝতে হবে। এই যে দেখো এগুলো আমরা এই যে বিভিন্ন রকম সৃজনশীল প্রশ্নের উত্তর, বিভিন্ন বোর্ড প্রশ্নের উত্তর, এইগুলো আমরা হচ্ছে নেক্সট মাসে যখন ক্লাস শুরু হবে তখন এই রিলেটেড জিনিসগুলো বা সৃজনশীল প্রশ্নগুলো সলভ করবো ইনশাআল্লাহ। কেমন? সো আজকে তো এই পর্যন্ত, বাট তোমাদের হোমওয়ার্কটা কি থাকবে? তোমাদের হোমওয়ার্কটা থাকবে, তোমাদের এইচডব্লিউ টা কি থাকবে? তোমাদের একটাই এইচডব্লিউ, খুব মজার একটা এইচডব্লিউ তোমাদেরকে দিচ্ছি। সেটা কি, তোমাদেরকে আবারও বলতেছি কি করবা। তোমরা প্রথমে তোমাদের যারা যারা পারো নাই তাদেরকে বলতেছি এভাবে, এই যে ক্রোমে যাবা, ক্রোমে গেলা বা গুগলে গেলা, গুগলে যাওয়ার পর ফেট PHET লিখে সার্চ দিবা। এই যে PHET লিখার পরে এরকম PHET আসবে, তুমি প্রথমটাতে ঢুকে যাবা। যাওয়ার পরবর্তীতে সিমুলেশন আসবে, এই যে দেখো এরকম একটা ইন্টারফেস পাবা, যেখানে কেমিস্ট্রিতে যাবা। কেমিস্ট্রিতে যাওয়ার পরবর্তীতে তুমি দুই জায়গায় যাইতে পারো, মডেল অফ হাইড্রোজেন অ্যাটম, এখানের মধ্যে যদি তুমি চলে যাও, মডেল অফ হাইড্রোজেন অ্যাটম এখানের মধ্যে চলে গেলে এরকম একটা এটা তুমি নিজে নিজে প্র্যাকটিস করবে, এইরকম একটা আসবে গোল ভিডিওর মতো, এখানে ক্লিক করবা, ভিডিওটাতে ক্লিক করবা, এই যে এরকম আসবে। ক্লিক করার পর স্পেকট্রা অথবা এনার্জি লেভেল, তুমি ধরো যে কোনো একটা স্পেকট্রাতে ক্লিক, একটাতে করলেই হবে। এই যে দেখো নিউক্লিয়াস, এখন তুমি এই জায়গার মধ্যে রশ্মি নিক্ষেপ করবে, এই যে দেখো এগুলো নিজে নিজে করবা, চাইলে তুমি একটু জোরে দিতে পারো। এটা স্ক্রিন রেকর্ড করবা, এই যে দেখো তুমি যে খেলতেছো, তোমাদের মানে দেখতেছো, এই যে স্লো চাইলে স্লোলি, আমার তো স্পিডে দিতে মজা লাগে, এই যে দেখো স্পিডে, এই তো হয়ে গেল। তুমি চাইলে বোর্ডে চেষ্টা করতে পারো, প্লাম পুডিং মডেলে, এই যে দেখো বাড়ি খেয়ে ঘুরে আসতেছে। বাকিগুলো কিন্তু বাড়ি খাবে না, কারণ এটা হচ্ছে গিয়ে তোমার বেসিক্যালি আসলে যেটা বোঝানো হয়েছে, এটা তো সোলার সিস্টেম, তুমি চাইলে এরকম সুন্দরে করতে পারো।
সো বেসিক্যালি আসলে এটা রাদারফোর্ড পরমাণু মডেল, তো যার কারণে শুধুমাত্র রাদারফোর্ড প্লাম পুডিং মডেলটা কইরো, তারপর হচ্ছে বিলার্ড বল এটাতে করতে পারো, অথবা তুমি যদি চাও আরেকটাও করতে পারো। সেটা কি? সেটা হচ্ছে এখান থেকে বেরোয় যাবা, আবার বেরোয় যাওয়ার পরবর্তীতে এইটাতে করবা। এই যে দেখো নিচের দিকে আছে, কই গেল, এই যে দেখো রাদারফোর্ড স্কেলিটিংটা আমরা দেখব। এই যে দেখো, এই যে এখানের মধ্যে জাস্ট কি করবা, এই যে আলফা কণা রশ্মি নিক্ষেপ করবা। আলফা কণাগুলো এই যে বাড়ি খেয়ে ঘুরে আসবে, বাড়ি খেয়ে চাইলে তুমি এখানে সংখ্যাটা বাড়িয়ে দিতে পারো, বেশি সংখ্যায় যাবে। তুমি চাইলে এখান থেকে বেরিয়ে গিয়ে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে, কই গেল, প্লাম পুডিং মডেলটাও ট্রাই করতে পারো। এই যে রাদারফোর্ডে গেলা, যার পরবর্তীতে এখানে যাবা, প্লাম পুডিং মডেলটাও ট্রাই করতে পারো। এই যে প্লাম পুডিং মডেলটা ট্রাই করতে পারো। উনি আসলে প্লাম পুডিং মডেলের উপরে আসলে এটা নিক্ষেপ করেনি, আলফা কণা নিক্ষেপ করেনি, তুমি জাস্ট করতেছো। এই জন্য সব থেকে বেস্ট হচ্ছে বোঝার জন্য এটা তুমি এই গতিময়টা চিনতে পারবে না। এটা আসলে মানে গ্রহণযোগ্যই না বাবা, এইটা আসলে গ্রহণযোগ্যই না, এই মডেলটা গ্রহণযোগ্যই না, আসলে এই মডেলটা গ্রহণযোগ্যই না। তাই যেটা গ্রহণযোগ্য আগে যেটা দেখাইলাম সেটা দিয়ে করবা, কেমন? এটাতে না যাওয়াটাই ভালো, কেমন? তো সবাই তোমাদের হোমওয়ার্ক বুঝছো, তোমরা যাবা, এটা স্ক্রিন শেয়ার করবা, করে তোমরা এইচএসসি 27 আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে এখানে শেয়ার করবা, তোমাদের ফ্রেন্ডদেরকেও। আমরা সবাই দেখি যে কি শিখলাম আসলে, ফেসবুকে তুমি শেয়ার করবা। এবং শুধুমাত্র এটা শেয়ার করো না, তোমাদের আজকে ফুল ক্লাসটা কেমন লেগেছে তোমরা ক্লাসের রিভিউটাও দিয়ে দিও, যে তোমাদের আজকের ক্লাসের এক্সপেরিমেন্টটা কেমন ছিল, তোমাদের ফ্রেন্ডরাও যাতে দেখে তোমাদের ক্লাসের ওভারঅল এক্সপেরিমেন্টটা কেমন ছিল। কেমন? আমার নাম হচ্ছে, আমি একটু পরিচয় দিই, আমার নাম হচ্ছে ফারদিন ইসলাম। বুঝছো সবাই? হ্যাঁ, স্টার স্টুডেন্ট গ্রুপে দিও। এইচএসসি 27 এই গ্রুপে আছে, তো আমাদের এইচএসসি একটা গ্রুপে আছে, এটা হচ্ছে এইচএসসি 27 স্টার স্টুডেন্ট গ্রুপ। তোমরা চিনো, সবাই চিনো। এখানে তোমরা শেয়ার করো, তোমাদের অনুভূতিটা শেয়ার করো। আর একটা জিনিস, যারা যারা আমাদের সাথে এখনো যুক্ত হওনি, আমাদের নেক্সট মাসে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তুমি চাইলে শুধু কেমিস্ট্রিতেও ভর্তি হইতে পারো, বায়োলজিতেও ভর্তি হইতে পারো, যে কোনোটাতে তোমাদের যেটা কম টাকায় যদি পেতে চাও প্যাকেজ কিনে ফেলো। আর যদি মনে হয় না ভাইয়া আমি শুধু কেমিস্ট্রিতে ভর্তি হতে চাই, 16910, যদি মনে হয় ভাই আমার কেমিস্ট্রি ক্লাসটা করে ভালো লেগেছে, এখানে তুমি কল করলেই তোমাকে ভর্তি করিয়ে দিবে। বুঝতে পেরেছো? সবকিছু দায়িত্ব এদের, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পেরেছো? সো বাচ্চা কাচ্চারা, এই পর্যন্তই। ক্লাস শেষে অবশ্যই তোমাদের ফিডব্যাকটা, তোমাদের সামনে একটা ফিডব্যাক যাবে, ক্লাসটা কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলবা না। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।